টিবিএস সিটি ব্যাংকের ওয়েবিনার এলপিজি সেক্টর নিয়ে। আমরা আজকে এলপিজি সেক্টরে প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে এবং সেই সেক্টরের মধ্যে সেই রকম ইনভেস্টমেন্ট হলেও এখনো এলপিজি মানুষ খুব মেইন স্ট্রিম এখনো হয়ে ওঠেনি, অনেক ধরনের প্রবলেম আছে। সেগুলো নিয়ে আমরা স্টেক হোল্ডার যাদের, তাদের সাথে আমরা আজকে এই ওয়েবিনারটা করছি। আপনারা ফর অডিয়েন্স আমি একটা জেনারেল ইনফরমেশন বলি, এলপিজি সেক্টর কিন্তু ওয়ার্ল্ডে একটা অন্যতম অনেক বড় একটা সেক্টর। 116 বিলিয়ন ডলারের একটা মার্কেট গত বছর ছিল, এবং সেটা কিন্তু আরো বিশাল হয়ে আসতেছে, বিকজ এই এতদিন পর্যন্ত এলপিজি ইউরোপেই মূলত একটা বিরাট মার্কেট, এটা 75%, কিন্তু অনেক ডেভেলপিং নেশন ইন্ডিয়া, বাংলাদেশ এবং অন্যান্য চায়না এবং অন্যান্য দেশগুলো আস্তে আস্তে এলপিজিতে ঝুঁকে পড়ছে, কারণ আপনার পাইপড গ্যাস দেওয়া বা অন্যান্য জ্বালানি যেগুলো দিয়ে বাসায় চালানো বা ট্রান্সপোর্ট সেক্টর, এগুলোতে আসলে এনাফ রিসোর্স নেই। সো এলপিজি ইজ ওয়ান অফ দি মিড টার্ম সলিউশনস ফর হোম কুকিং অ্যান্ড অলসো ফর ট্রান্সপোর্টেশন। সো এই ইয়েতে বাংলাদেশে এখনো পর্যন্ত 27টা গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে, তার মধ্যে 19টা এখনো পর্যন্ত অপারেশনে আছে, এবং আমাদের দেশের ক্যাপাসিটি আছে যে 2 মিলিয়ন টন বছরে সাপ্লাই দেওয়া, বিভিন্ন বাড়িতেই মূলত এটা ব্যবহার হচ্ছে। তার মধ্যে আমাদের এখন পর্যন্ত কনজাম্পশন 7 লাখ। আসলে এখানে প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে, সেই অনুযায়ী ইনভেস্টররা বলছে যে তারা বাজারে এলপিজির দাম সেভাবে পান না, আবার কনজিউমাররা বলছে যে এলপিজির দাম অনেক বেশি। তো এগুলো নিয়েই আসলে আমাদের আজকের ডিসকাশন। আমাদের সাথে এখানে ডিসকাশনে আছেন আজম জে চৌধুরী, উনি একজন অ্যাকমপ্লিশড ইনভেস্টর, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এবং উনি চেয়ারম্যান অফ এলপিজি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমাদের সাথে আছেন শামসুল হক আহমেদ, উনি সিইও অফ ওমেরা এলপিজি। আরো আছেন জাকারিয়া জালাল, উনি হচ্ছেন জেনারেল ম্যানেজার অফ বসুন্ধরা এলপি গ্যাস। আরো আছেন প্রফেসর ডক্টর শামসুল আলম, উনি এনার্জি অ্যাডভাইজার অফ কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আরো আছেন ইয়াসিন আরাফাত, উনি যমুনা এলপিজি ডিরেক্টর। আর এম মুনতাসির আলম, উনি হচ্ছেন বেক্সিমকোর চিফ কমার্শিয়াল অফিসার। সো আমি প্রথম কোশ্চেনটা আমি আজম ভাইয়ের কাছে থেকে শুরু করব। আমাদের মার্কেটটা কি যেই পরিমাণ এলপিজির ইনভেস্টমেন্ট হয়েছে সেটার জন্য উপযুক্ত কিনা, এবং যদি আপনি মনে করেন যে আসলে মার্কেটটা আসলেই বড় কিন্তু সেটা এখনো ভালো করে এক্সপ্লয়েট করা সম্ভব হয়নি, সেই কারণগুলো কি, এবং এখানে ইনভেস্টমেন্ট সিনারিওটা যদি বলেন। আপনাকে ধন্যবাদ। এলপিজি সেক্টর এজ ইউ নো 5 বছর আগে কিন্তু এটার টোটাল বাংলাদেশের ডিমান্ড ছিল অনলি 80,000 টন। এরপরে অর্থাৎ গত 5 বছরে এটা হয়েছে এখন উই শুড সে ক্লোজ টু 1 মিলিয়ন টন, 7 লক্ষ টন না, অলমোস্ট 1 মিলিয়ন টন। আচ্ছা, এই গ্রোথটা হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। একটা ওয়ান অফ দি মেইন রিজন ইজ দি regulatory as the LPG policy adopted by the government. Government for the first time realized যে আমরা যে গ্যাসটা ইউজ করছি ন্যাচারাল গ্যাস, we are just burning at home. So instead of burning at home, we should be using it in the productive sector. As you know, natural gas has multiple value when you use in the industry. Therefore, the policy shift was done. Domestic, industrial, commercial, যেখানেই সম্ভব সেখানে এলপিজির ইউসেজ হবে আর বাকিটা ন্যাচারাল গ্যাস হবে। এই পলিসির কারণে শুধু তাই নয়, there was a lot of tariff support by the government, honestly. এনবিআর থেকে অনেকগুলো এক্সাম্পশন আমাদের আছে, করা হয়েছে এই বোথ এলপিজি এবং তার সিলিন্ডার ম্যানুফ্যাকচারিং প্রসেস, ওর এলপিজিতে যেগুলো অন্যান্য যে সমস্ত জড়িত আছে যন্ত্রপাতি সবগুলোর উপরই একটা গভর্নমেন্ট ছাড় দেয়, so that the sector can thrive. But what is important is যেভাবে একটা স্ট্রাকচার্ড গ্রোথ হওয়া উচিত ছিল সেভাবে হয় না। তার কারণ হচ্ছে বাংলাদেশের যে ফোরকাস্টের ডিমান্ড, এটা হুজুগে অনেকে আমরা ধরেন বাংলাদেশের যে এলপিজি across the country available করতে হলে আপনাকে across the country you have to start your infrastructure, and this infrastructure not only bottling, আপনার ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে নেটওয়ার্কিং, ডিস্ট্রিবিউশন, পলিসি ডিস্ট্রিবিউশন, প্রকিউরমেন্ট সবগুলোর একটা সমন্বয় করতে হবে। এবং আপনি কিভাবে বাংলাদেশের বিজি রোড দিয়ে এলপিজি ট্যাঙ্কার্স ক্যারি করবেন না করবেন বা মেরিন পথে যাবেন কিনা, এই সমস্ত ডিফারেন্ট ইস্যুজ আর দেয়। তো এই সমস্ত চিন্তা করে
this LPG should be undertaken by those companies who can really invest a lot of money for this infrastructure. কিন্তু পরবর্তীতে দেখা গেল সবাই যখন একটা এলপিজি ডিমান্ড বাড়লো, everybody started coming into this business, realizing or without realizing anything. এবং লাইসেন্সিং যেটা হয়েছে, আমার মনে হয় লাইসেন্স অ্যাপ্লিকেশনে কতগুলো ক্রাইটেরিয়া দেওয়ার চেয়ে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ওয়াজ মোর ইম্পর্টেন্ট। যে এই কোম্পানিগুলো হোয়াট ইজ ইউর ইন্টেনশন, হাউ মাচ ইউ লাইক টু ডু, আপনার পারপাস কি, আপনি হাউ ইউ টু রিচ দি কনজিউমার্স, এই ধরনের ইস্যুগুলো কনসিডার করা হয়নি। লট অফ লাইসেন্সেস ওয়ার গ্রান্টেড এবং সবাই ব্যবসায় আসছে। বর্তমানে দেখা যাচ্ছে যে এত অপারেটর, একটা আনহেলথি কম্পিটিশন সৃষ্টি হয়েছে। এজ ইউ নো যে আমরা যেমন সবসময় একটা বাজারে কার্টেল চাই না, এট দ্য সেম টাইম there should not be any predatory prices, because যদি predatory prices could be counterproductive. এবং এটা বর্তমানে বাজারে যে মূল্য আছে এলপিজি, এটা কিন্তু অপারেটরের লেভেলে যে প্রাইস আছে এটা কিন্তু ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দিস কান্ট্রি, এবং এত লো প্রাইস অপারেটরের কোনো জায়গায় নেই। কিন্তু কনজিউমাররা পাচ্ছে না কেন? বিকজ বিটুইন কনজিউমার এন্ড দি অপারেটর ইন্টারমিডিয়ারি বেনিফিট অনেক বেশি, মার্জিন অনেক বেশি। এবং এই ইন্টারমিডিয়েট বেনিফিটটা কিভাবে রিমুভ করা হচ্ছে? ট্রেডিশনালি দেখা যাচ্ছে একই ডিস্ট্রিবিউটর অনেক অপারেটরে ডিস্ট্রিবিউটর, সো ডিস্ট্রিবিউটার্স ক্যান অলমোস্ট কন্ট্রোল দি মার্কেট অনেকটা কনজিউমার প্রাইসেস। তো এইটা একটা কারণ। তারপরেও দেখেন এলপিজি একসময় বাজারে 1750 টাকা ছিল 12 কেজি সিলিন্ডার, এটা কমে আসছে এখন। আমরা তো আই থিঙ্ক 650 লেভেল অল অপারেটর সেলিং। তো এটা আই থিঙ্ক ইজ এ ভেরি কম্পিটিটিভ প্রাইস। তার সাথে যেগুলো যোগ হচ্ছে সেগুলো দিয়ে তো কনজিউমার লেভেলে আরো অনেক কম্পিটিটিভ যাওয়া উচিত ছিল। কিন্তু এই যে ডিফারেন্স বিটুইন আস এন্ড দি কনজিউমার প্রাইসটা, এইটা নিয়ে আলোচনা চলছে, আমরাও চিন্তা করছি। মার্কেট ইজ অলসো নিড টু বি কারেক্টেড এন্ড নিড টু বি শিফট এন্ড নর্মালাইজড। এটার জন্য একটা সময় লাগবে, এন্ড আই থিঙ্ক মার্কেট শুড বি এবল টু অলসো গেট দেম কারেক্টেড। সেটা একটা সময় আসবে, যাবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা এট দিস মোমেন্ট, সেটা হচ্ছে যে এখানে পলিসি এনফোর্সমেন্ট নাই। লোকজন আপনার পিপল হ্যাভ এঙ্গেজ দেমসেলভস ইন ক্রস ফিলিং, অর্থাৎ একজনের সিটে আরেকজন সিলিন্ডার নিয়ে অ্যালংসাইড দ্য রোড যেখানে জায়গা পাচ্ছে সেখানে আপনার ক্রস ফিলিং করতেছে, হুইচ ইজ এগেইনস্ট দি ইন্ডাস্ট্রি প্র্যাকটিস, হুইচ ইজ এগেইনস্ট দি পলিসি অফ দ্য গভর্নমেন্ট। তারপরে নট অনলি দিস, আপনি দেখবেন যে এখন অনেক অপারেটর হওয়ার কারণে অনেকে একটা এলপিজি সিলিন্ডার মাত্র 500 টাকায়, 400-500 টাকায় ডিলারদের কাছে দিচ্ছেন, ডিস্ট্রিবিউটর কাছে দিচ্ছেন। শুধু তাই নয়, কোনো কোনো ক্ষেত্রে ফ্রি যাচ্ছে। সো যারা ডিস্ট্রিবিউটর তারা যদি ফ্রি পায়, তাহলে তো অপারেটরদের এক্সপেকটেশন যে আমি এটা দিলে রিফিল হবে, আমার এটা বাড়বে। কিন্তু আসলে সে তো এটা ফ্রি পেয়ে চিন্তা করছে আই উইল গেট অ্যানাদার ওয়ান ফ্রি। তো এইভাবে একটা আপনার এলপিজি সিলিন্ডার ট্রেডিং সিস্টেম ডেভেলপ করতেছে, এবং তারা বিভিন্ন জায়গায় হচ্ছে, গভর্নমেন্ট টেকিং অ্যাকশন আমরা জানাচ্ছি। কিন্তু এগেইন ইট ইজ কন্টিনিউয়াসলি বিল্ডিং আপ ইন ডিফারেন্ট প্লেসেস। আর কোন কোন জায়গায় ফিলিং সেন্টার করে, এখানে সেখানে ফিলিং সেন্টার করে, বাল্ক এলপিজি ম্যানেজ করে এগুলো ফিল করছে, একজনের সিলিন্ডার আরেকজনের যেখানে যখন সম্ভব সেটা করতেছে। এটা উই থিঙ্ক ইট ইজ এগেইনস্ট সেফটি অফ পিপল। নট অনলি দিস, সেখানে আপনার মেজারমেন্ট থেকে শুরু করে অনেকগুলো সমস্যা হচ্ছে। আজম ভাই যেটা বললেন, এটা তো একটা একেবারেই ক্যাওটিক সিচুয়েশন তাহলে বিরাজ করছে। যে যদি মার্কেটে কোনো অ্যাক্সিডেন্ট হলে মনে করে এলপি গ্যাস সিলিন্ডার হিসেবে, আসলে এলপি গ্যাস সিলিন্ডার কোনো অ্যাক্সিডেন্ট হয় না, খুবই কম। আমি শুনি না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বেশিরভাগ অ্যাক্সিডেন্ট এখন হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে হয়, ওই যে সিএনজি ক্যারি করে। কিন্তু মানুষ বলে গ্যাস সিলিন্ডার বললেই মনে করে এলপিজি থেকে সিলিন্ডার হলো কিনা। তো জেনারেলি ইট ইজ এ ভেরি সেফ বিজনেস টু ডু। কিন্তু যারা এই সমস্ত কাণ্ড কারখানা করছে, যে আপনার ক্রস ফিলিং করতেছে, এটা তো সেফ না, ইটস ভেরি ডেঞ্জারাস, ইট ক্যান হ্যাপেন টু এনিওয়ান। এবং তারা যেভাবে সিলিন্ডার গুলো বাজার থেকে সংগ্রহ করছে সেগুলো সেফ কিনা এটা তো দেখার বিষয়। তাছাড়া আপনি একটা এমটি সিলিন্ডার এমটি করার ডিগ্যাসিফিকেশন করতে হয়, ইট ক্যান কজ ফায়ার। তো ওইগুলো রেগুলেশন কেউ মানছেন। এইগুলোর এগেনস্টে এনফোর্সমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি স্ট্রিঞ্জেন্ট। এগুলো হইলে পরে
ওই যে একটা সেফ মার্কেট ডেভেলপ করবে, অ্যাক্রস দ্য কান্ট্রি যাবে। আর আরেকটা জিনিস যেটা যদি গভর্নমেন্ট সেটা করে, সেটা হচ্ছে যে আপনি জানেন এলপিজি আমরা অনেক দামে কিনতে হয়, বিকজ অল এলপিজি ইনস্টলেশনস আর লোকেটেড নিয়ার দ্য রিভার জেটিস। এখানে ড্রাফট আপনার ম্যাক্সিমাম 5 মিটার, কোনো কোনো ক্ষেত্রে 5.5 মিটার 6 মিটার পর্যন্ত আছে। বাট এগুলোর জন্য আপনি ম্যাক্সিমাম 3,500 থেকে 5,000 টন কার্গো নিয়ে আসতে পারছেন। সো এগুলোর কারণে ফ্রেট, আপনার ফ্রেট অনেক বেশি হয়, এলপিজি বিকাম ভেরি এক্সপেন্সিভ। বাংলাদেশ নিড এ ডিপ সি পোর্ট। একটা ডিপ সি পোর্ট টার্মিনাল যদি হয়, তাহলে সেখানে আমরা রেফ্রিজারেটেড কার্গো নিয়ে আসতে পারবো, এবং রেফ্রিজারেটেড কার্গো যদি সেখানে আসে, তাহলে ইট উইল বি অলসো গিভ ইউ সিকিউরড সাপ্লাই। আমি প্রফেসর শামসুল আলম সাহেবের কাছে যেতে চাচ্ছি। আমরা আজম ভাই যেটা বললেন যে এখন প্রাইস সিলিন্ডার প্রতি 650 পর্যন্ত নেমে আসছে, কিন্তু সাধারণ মানুষের একটা ইমপ্রেশন হচ্ছে রিজিয়নের ভিতরে আমাদের দাম সবসময় বেশি। এখন আমাদের এই দেশে কি আসলে এলপিজি প্রাইস কি রিজিয়নের মধ্যে হায়ার? ভোক্তা যে একটা ফ্যাক্টর, জি, এটা জ্বালানি বিভাগও বিবেচনায় রাখেনি, ব্যবসায়ীরাও বিবেচনায় রাখেনি। এবং ব্যবসায়ীদের অভিযোগ হচ্ছে এই ব্যবসাটা অসাধু ব্যবসা। এই অসাধু ব্যবসার অভিযোগ থেকে যদি ব্যবসায়ীরা নিজেদেরকে উদ্ধার করার জন্য কোনো পদক্ষেপ না করে, তাহলে এই ব্যবসা, এই বাজার সম্পর্কে আজম চৌধুরী যে যে কথাগুলো বলে গেছেন, বাধা বিপত্তি, এটা শুধু বাধা বিপত্তি না, এটা বিপর্যয় নামবে। কনজিউমাররা দরকার হলে তারা লাইসেন্স নিয়ে মার্কেটে নামবে। এমন একটা বিরূপ অবস্থার মধ্যে, অবিশ্বাসের মধ্যে ব্যবসায়ীরা পড়ে গেছে। কনজিউমাররা কেন ওনাদের দাম বৃদ্ধির ব্যাপারে হাইকোর্ট থেকে তাদের ডাইরেকশন আনতে হলো, এই প্রশ্নের উত্তর ওনারাই দেবেন। এবং এই যে একটা অবস্থার মধ্যে এনেছে, এটা দেয়ালে লেখা ওনারা পড়তে পারছেন না। এখানে মার্কেট বলতে যেটা যেটা আজিম চৌধুরী সাহেব বলেছেন, আমি মনে করি মার্কেট এই বৃদ্ধিতে তুষ্টি হওয়ার কোনোই কারণ ছিল না। সরকার প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়ে দিচ্ছে, সেটা যথেষ্ট নয়। সরকার ক্লিন এনার্জি প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাতে হবে, রান্নার কুকিং এনার্জি, সেটা এলপিজি ছাড়া বিকল্প নেই, অন্তত আজকের সমাজে। সেই ব্যাপারটি মাথায় রেখে সরকারের পলিসি যদি তৈরি হতো, তাহলে এই মার্কেট 1 কোটি সিলিন্ডারে এখনই চলে যেত। এবং এর পরিবহনে ব্যবহার, এর ইন্ডাস্ট্রিতে ব্যবহার, ক্যাপটিভ জেনারেটে ব্যবহার, বহু জায়গায় এর ব্যবহারের সুযোগ রয়ে গেছে, সুযোগ আছে। রেগুলেটরি কমিশন একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টের কপি আমাকে পাঠানো হয়েছিল। সেখানে তারা বলেছে যে এলপিজি দিয়ে নয়, এলএনজি দিয়ে যদি বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করা হয়, সেটাই এনভায়রনমেন্টালি এবং ইকোনমিক্যালি ফিজিবল হবে। এই যে রেগুলেটরি কমিশন এরকম একটা রিপোর্ট সাবমিট করলো, এলপিজির মার্কেট বা জ্বালানি মিশ্রণে বহুমুখীকরণের যে দর্শনের জায়গাটা কিভাবে এটা ঠিক করা হবে, তারা সেটা বললো না। এই প্রশ্নে উদ্যোক্তাদের তরফ থেকে কোনো কথা এসছে কিনা আমার জানা নেই। আমরা বরাবরই বলে এসছি। আমি শামসুল আলম সাহেব, আমি জাস্ট একটা জিনিস বলি যে আমরা জানি যে এলপিজি কিন্তু মানে ইট ইজ অলসো বিকজ ডাইভার্সিফিকেশন অফ রিসোর্সেস। আপনি জানেন যে এই এলএনজি যদি আমরা বাড়িতে দিতে যাই, আবার কিন্তু সেই পাইপ বসানো, মানে হ্যাসেল ছাড়া কিন্তু কোনো কিছু নাই। শাহরিয়ার সাহেব, আমার সেসব জায়গায় কোনো কনসার্ন নেই। আমার দুইটা কনসার্ন। একটি কনসার্ন হচ্ছে মার্কেট কম্পিটিটিভ থাকতে হবে। কম্পিটিশন কমিশন তৈরি করা হয়েছে পয়সা দিয়ে, কনজিউমারদের জ্বালানির দাম দিতে হয়, অন্যদিকে ভর্তুকির পয়সা গুনতে ট্যাক্স দিতে হয়, দুইটাই দিতে হয়। পাশের দেশে জ্বালানিটা রান্না করে পৌঁছানোর জন্য এই এলপিজির উপরে দেওয়া হয়, কি বলে আপনার সাবসিডি দেওয়া হয়। 2015 সালের দিকে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের মুখ থেকে শুনেছিলাম, তারা আমাকে সরাসরি বলেছে যে এলপিজির মূল্যহার নির্ধারণটা সরকারের কাছে রাখতে চায়। সরকারের কাছে কেন রাখতে হবে? কেন কেন ভোক্তা, যেখানে জাতিসংঘের ম্যান্ডেট, যেখানে ভোক্তা অধিকার সুরক্ষা আইনের ম্যান্ডেট, যে সঠিক দামে, সঠিক মানে, সঠিক মাপে কোনো পণ্য বা সেবা পাওয়া মৌলিক অধিকার হচ্ছে ভোক্তার, সেই অধিকারকে বিপন্ন করে সরকারের হাতে কেন রাখতে হবে, যেখানে রেগুলেটরি কমিশন রয়ে গেছে? এবং তারা যেসব কাগজপত্র তৈরি করেছে সরকারের পলিসির ব্যাপারে,
আমাদের ব্যবসায়ী প্রতিনিধি নেতৃস্থানীয় ব্যক্তি উনি প্রশংসা করলেন। আমি বলবো যে ভোক্তাদের অধিকার এবং স্বার্থ সরকারের পলিসিতে তছনছ করে দেওয়া হয়েছে এনার্জি সেক্টরে। আচ্ছা, তাহলে যে কারণে বহুগুলো মামলা করে হাইকোর্টে সেটা প্রোটেক্ট করার জন্য যেতে হচ্ছে। বিদ্যুতের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে, এলপিজির ক্ষেত্রে, সমস্ত জায়গায়, তেলের ক্ষেত্রে এমন জায়গা নেই যে জ্বালানি বিভাগ, বিদ্যুৎ বিভাগ ভোক্তাদের স্বার্থ এবং অধিকার তছনছ করছে না। আচ্ছা, তাহলে আপনার কথা থেকে যদি সামারাইজ করি, সেটা হলো যে এই পুরো রেজিমটাই হচ্ছে যে একটি ইনকমপ্লিট বা মানে ইমপ্রপার পলিসির জন্য এই সিচুয়েশনটা হচ্ছে। সো পলিসি লেভেল থেকে এই জিনিসটা ইমপ্রপার পলিসি বললে ভুল হবে, পুরা ভোক্তা স্বার্থ এবং অধিকার পরিপন্থী এবং ভোক্তা স্বার্থ অধিকার সুরক্ষার সাথে সাংঘর্ষিক পলিসি প্ল্যানিং সমস্ত কিছু চলছে। তো আপনার এই জায়গাটা আনএড্রেস রেখে কখনোই কোনো উদ্যোক্তা সুবিধা পেতে পারে না, এবং যে অবস্থার মুখে এখন পড়তে যাচ্ছে এবং ভবিষ্যতে আরো ভয়াবহ অবস্থা তৈরি হতে যাচ্ছে, এই ব্যাপারটি বিদ্যুতের ক্ষেত্রে তো ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। দেশীয় উদ্যোক্তাদের এখনো ত্রাহি অবস্থা হয়ে গেছে। আলটিমেটলি কনজিউমাররা যদি বেনিফিটেড না হয়, তাহলে তো আপনার ইনভেস্টররা বিপদে পড়বে। এটা খুবই অবশ্যই বিপদে পড়বে, কারণ আপনার পুরো এটা ইট গোস টু ওয়েজ, মানে আলটিমেটলি দুজনকে মিলে, এবং সরকারের রাজস্ব সর্বনাশ হবে। ওকে, তা আমি নেক্সট কোশ্চেনটা করতে চাই জাকারিয়া জালাল ভাইকে। উনি হচ্ছেন জেনারেল ম্যানেজার অফ বসুন্ধরা এলপি গ্যাস। বাংলাদেশে এখনো পর্যন্ত যে ডেটা দেখা যায় তাতে হলো মূলত কনজাম্পশন গুলো ঢাকা, চট্টগ্রাম এবং গ্র্যাজুয়ালি অন্যান্য ডিস্ট্রিক্ট গুলোতে, ডিভিশন গুলোতে গ্র্যাজুয়ালি নেমে যাচ্ছে, এবং রুরাল এরিয়াতে বিশেষ করে নর্দার্ন এবং নর্থ ইস্ট রিজিয়নে খুবই কম। সো আমি যদি বলি যে এটা তো আপনাদের নিজেদেরই ইন্টারেস্ট থাকা উচিত যে কিভাবে করে মার্কেটটা সম্পূর্ণ দেশে ছড়িয়ে যাবে, তো রুরাল এরিয়াতে এখনো পেনিট্রেট হয়নি কেন? এটা কি এখনো কি বিজনেস মডেলটা খুব কাম্বারসাম কিনা? আপনি যে কোশ্চেনটা করেছেন, প্রথমে সেই কোশ্চেনটার আনসার দেব, তার পাশে আরেকটু কিছু অ্যাড করব। প্রথমত হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যেটা বলেছেন যে সারা বাংলাদেশের নেটওয়ার্কের ব্যাপারে, আজ থেকে বছরখানেক আগে একটি জাতীয় দৈনিকে আমার একটি ইন্টারভিউ ছাপা হয়েছিল এলপিজি ইন্ডাস্ট্রি রিলেটেড ব্যাপারে, এবং সেখানে আমি খুব প্রাউডলি বলেছিলাম এবং দায়িত্ব নিয়েই বলেছিলাম যে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খালি আপনি যদি হাত তোলেন যে আমার একটা এলপিজি সিলিন্ডার লাগবে, আপনাকে আমি 30 থেকে 40 মিনিটের মধ্যে আপনার হাতে আমি এলপিজি সিলিন্ডারটা পৌঁছে দিতে পারবো। সো আপনি যে কথাটা বলছেন যে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার ব্যাপারে যে একটা জটিলতা আছে, সেটা কিন্তু আসলে প্রকারান্তরে বাস্তবিক করতে অনেকটা আমার কাছে একটু মনে হচ্ছে, ডিফারেন্স মনে হচ্ছে। কারণ আমাদের বাংলাদেশে, সারা বাংলাদেশে প্রায় 38,000 রিটেলার আছে, সমস্ত ইন্ডাস্ট্রি, নট অনলি বসুন্ধরা এলপি গ্যাস বাট অলসো বসুন্ধরা প্রায় 25,000 রিটেলার আছে, কিন্তু সারা বাংলাদেশে 38,000 রিটেলার আছে, রিটেল পয়েন্ট আছে, যারা প্রতি মুহূর্তে অপেক্ষা করতেছে আপনার একটা ফোন কলের জন্য। তো আপনি যে কোনো জায়গায় যান, শুধুমাত্র আমি ইন্ডাস্ট্রির পক্ষে দায়িত্ব নিয়ে বলতেছি, বসুন্ধরা এলপি গ্যাসও পারবে, যে কোনো কোম্পানির আমার মনে হয় যে আপনি একটা সিলিন্ডার পাবেন, একটা এলপিজি সিলিন্ডার পাবেন যে কোনো জায়গায় উইদিন 30 মিনিটস। এন্ড আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি ইন্ডাস্ট্রি থেকে। আমি কয়েকটা জিনিস আপনাকে বলতে চাচ্ছি যে হঠাৎ করে কি ম্যাজিক হলো যে আপনার এই এলপিজি রেগুলেশনটা হলো গত 5 বছরে। হ্যাঁ, অবভিয়াসলি আমি সেটা সবসময় বলি, এবং আমাদের এটা বলতেই হবে যে বর্তমান সরকারের যে একটা যুগোপযোগী সিদ্ধান্ত ছিল যে বাসা বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া, যেটা মানে গ্যাসের সবচেয়ে ওর্স্ট ইউজের মধ্যে একটা বলি আমরা মনে করি, যেখানে আমরা ফার্টিলাইজার ইম্পোর্ট করি, যেখানে আমরা পাওয়ার ডিফিসিয়েন্ট, সেখানে আমরা ফার্টিলাইজার পাওয়ার না করে আমরা সেই গ্যাস দিয়ে দিয়েছি বাসা বাড়ি রান্না করার জন্য, কাপড় চোপড় শুকানোর জন্য। এটা তো আসলে আমার মনে হয় যে একটা ওর্স্ট সিদ্ধান্ত হতে, মানে আমাদের কাছে মনে হয় সেই জায়গা থেকে যে একটা যুগোপযোগী সিদ্ধান্ত হলো যে বাসা বাড়িতে আমরা একটা অল্টারনেটিভ সোর্সকে কাজে লাগবো। সো অল্টারনেটিভ সোর্স কিন্তু গভর্নমেন্ট বলে না এলপিজি কে করবে, বলছে একটা অল্টারনেটিভ সোর্স দেবে। সো ব্যাপারটা হচ্ছে যে এই যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট 5 বছরে $2 বিলিয়ন, আপনি 162 বিলিয়ন ডলারের গ্লোবাল ইনভেস্টমেন্ট বলেছেন, বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে আমরা $2 বিলিয়ন প্রাইভেট সেক্টর বিনিয়োগ করেছে শুধুমাত্র এলপিজি খাতে। ইটস নট এ ম্যাটার অফ জোক, এটা কিন্তু একটা বিরাট বিনিয়োগ। আমাদের প্রাইভেট সেক্টররা কিন্তু এই জায়গাটাতে ইনভেস্টমেন্ট করেছে এলপিজি খাতে, এবং এই এলপিজি খাতের ইনভেস্টমেন্টটা করেছে সাথে সাথে গভর্নমেন্টের ডিসিশনকে সম্মান জানিয়ে প্রাইভেট সেক্টর যেভাবে বিনিয়োগ করলো, এই বিনিয়োগটা কিন্তু ইন্ডাস্ট্রিকে ফ্লারিশ করতে সাহায্য করেছে। শুধু একটা সিদ্ধান্ত, গভর্নমেন্ট কিন্তু এখানে কোনো সাবসিডাইজ করে নাই আমাদেরকে, কখনো সাবসিডাইজ করে নাই। স্টিল আজকের দিন পর্যন্ত গ্যাসে 5% বিএটি দিতে হয়, সিলিন্ডারে 5% বিএটি দিতে হয়, যেখানে পার্শ্ববর্তী দেশ গ্যাস করে সাবসিডি, আর সেখানে আমরা 5% ব্যাড ইমপ্লিমেন্টেশন করলাম। সো হোয়ার ইজ দ্য মানে সিমিলারিটিস? সো সিমিলারিটিস কিন্তু এখানে আমরা পাচ্ছি না। আরেকটা জায়গা আমি আপনাদেরকে একটা জিনিস অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে যে যখনই আমরা বলি যে ইন্ডিয়াতে দাম কম,
শ্রীলঙ্কাতে দাম কম বা অন্য জায়গায় দাম কম, আমার দেশে কম, আমি তাদেরকে বলবো আপনি আমাদেরকে একটা ডেটা দেন। আজকের দিনে আমি দায়িত্ব নিয়ে আরেকবার বলতেছি, আজকের দিনে সারা পৃথিবীতে 12 কেজি সিলিন্ডারের গ্যাস কান্ট্রি ওয়াইজ আপনি একটা রিপোর্ট প্রকাশ করেন। ইফ ইট ইজ হায়ার দেন এনি আদার কান্ট্রি ইন্ডাস্ট্রি, আজকে কোনো ইন্ডাস্ট্রি আমার মনে হয় কেউ বাংলাদেশে কোনো এলপিজি ইন্ডাস্ট্রি কেউ ব্যবসা করবে না। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি। সারা পৃথিবীতে সবচেয়ে কম দামে এলপিজি পাওয়া যাচ্ছে এখন বাংলাদেশে, যদিও আমাদের সবচেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করার কথা ছিল, কারণ আমরা ট্যাক্স দেই, কারণ আমরা ছোট ছোট পার্সেল করে প্রোডাক্ট আনি, কারণ আমরা 100% ইম্পোর্ট করি। তা আমাদের এই এত বড় বড় 3টা কারণ থাকার পরেও আমরা পৃথিবীতে সর্বনিম্ন দামে বিক্রি করি, ইভেন পাশের দেশে সাবসিডির পরেও। জালাল ভাই একটু ইন্টারাপ্ট করি, এটা কি গ্রাহক পর্যায়ে এই বেনিফিট? গ্রাহক পর্যায়ে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, গ্রাহক পর্যায়ে আমার কাছে একটা ডাটা আছে ঝিনাইদহ, সেখানে গ্রাহক পর্যায়ে 730 টাকায় গ্যাস বিক্রি হচ্ছে 12 কেজি সিলিন্ডার। 730 টাকা, 730 কনজিউমার ক্যান টেক এ প্রোডাক্ট ফ্রম এ রিটেল শপ। 730 টাকা আমাকে দেখান পৃথিবীর কোন কোন দেশে 730 টাকায় 12 কেজি গ্যাস পাওয়া যায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাকে এই 730 টাকার মধ্যে আমাকে ভ্যাট দিতে হচ্ছে 5%। আমি ব্যাট দিব, আবার আমি বলতেছি যে সারা ঘরে ঘরে আমি এলপিজি পৌঁছাই দেবো। তাহলে কোথায়? আজকে আপনি 900 টাকায় শহর অঞ্চলে গ্যাস পৌঁছে দিচ্ছেন, আর আপনি গ্রামে অঞ্চলের জন্য, তাহলে গ্রামের লোকজনের জন্য আপনি কি করছেন? আমরা কিন্তু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টরা কখনোই বলি নাই আমাদেরকে সাবসিডি দেবেন, কখনোই বলি নাই আমাদেরকে কিছু দিয়ে সাহায্য করেন, বাট উই ওয়ান্ট আ ফেভারেবল রুলস, ফেভারেবল রেগুলেশনস এবং একটা স্ট্রিক্ট বডি, যে বডির কাছে আমরা যাব। We don't want to go BPC, we don't want to go BRC, we don't want to go explosive, we don't want to go 21 government institution to take an LPG business license in a year. 21টা কোম্পানির কাছে প্রতি বছর আমার লাইসেন্স রিনিউ করা লাগে, 27টা কোম্পানি। মানে এটা তো হইতে পারে না যে বাংলাদেশে গার্মেন্টস সেক্টরের পরে কোন সেক্টরে $2 বিলিয়ন বিনিয়োগ হয়েছে, আমাকে একটু দেখাইতে হবে আপনাকে। সো দিস ইজ এলপিজি সেক্টর, যেখানে 38,000 রিটেল গ্রাহক, 3,000-এর মতো পরিবেশক, 27টা মতো কোম্পানি এবং লক্ষাধিক লোক সরাসরি প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে এই ইন্ডাস্ট্রিতে। তো এই ইন্ডাস্ট্রির প্রতি আমাদের কি বিমাতা সুলভ আচরণ বা কি হচ্ছে, এবং কিছু হইলেই আপনারা বলতেছেন যে বেসরকারি খাতে এই হচ্ছে। শামসুল সাহেব খুব যৌক্তিকভাবে একটা কথা বলেছেন যে মার্কেটটাকে কম্পিটিটিভ করতে হবে। হোয়াট মোর কম্পিটিশন ইউ ওয়ান্ট when 27 people are running in the industry, whereas চায়নাতে 4টা কম্পিটিশন, ইন্ডিয়াতে 3টা কম্পিটিশন, পাকিস্তানে 2টা কম্পিটিশন। সো আপনি পার্শ্ববর্তী দেশ, ইভেন থাইল্যান্ডে যান আপনি 5টা কোম্পানি। সো আপনি কিভাবে আপনি বলতেছেন যে মার্কেট জালাল ভাই যে জিনিসটা হয়েছে আসলে এইখানে আসলে স্যাচুরেশন হয়ে গেছে, এবং যেই কারণে জিনিসটা আমি আরেকটা জিনিস আপনাকে বলতে হবে, আরেকটা জিনিস আপনাকে বলবো লাস্ট, যেটা হচ্ছে বিআরসি লাস্ট মিটিং এ আমাদেরকে প্রাইসিং এর একটা ফর্মুলা দেখানো হয়েছে। কারা প্রাইসিং এর ফর্মুলা করে আমি একটু জানার জন্য আপনাদেরকে বলতেছি যে একটা প্রাইসিং এর সবচেয়ে স্টেটমেন্টের সবচেয়ে বড় একটা কস্টই এখানে নাই, কস্ট অফ ক্যাপিটাল। আজকে আপনি গ্যাসের প্রাইসের সাথে জাহাজের ভাড়া যোগ করে প্রাইভেট আপনি করে দিচ্ছেন, তা আমার কস্ট অফ ক্যাপিটাল কোথায়? আমি যে 600 কোটি টাকা ব্যাংক থেকে নিলাম 10% বিনিয়োগে রেটে, সেটা কস্ট অফ ক্যাপিটাল কোথায়? আমি যে পার সিলিন্ডারে 1300 টাকা ভর্তুকি দিচ্ছি, সেটার ভর্তুকিটা কোথায় আমার স্টেটমেন্টে? সো এগুলা কিন্তু প্রাইসিং এর মধ্যে নাই। আমি একটু অ্যাড করব জাকারিয়া ভাইয়ের সাথে, সেটা হচ্ছে কি when we talk about cost of capital, আপনি মাথায় রাখবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের cost of capital is 2 times or 3 times higher, more than that. সিলিন্ডার ইজ এ কাম্বারসাম থিং ফর, এত পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে যে এইখানে আমরা একটা মডেল দেখতে পাইছি, সেটা হলো উত্তরা থার্ড ফেজে, যেখানে একটা সেন্ট্রালাইজড ভাবে এলপিজি দেওয়া হয়। সো আপনাদের ভিতরে কি এই ধরনের ইনোভেশন কিছু আছে কিনা? কারণ এখন তো পাইপলাইনের গ্যাস সরবরাহ তো এখন বন্ধই আছে, এবং আপনাদের বিভিন্ন জায়গায় কিন্তু পকেটস অফ টাউনশিপ হচ্ছে। সো এই ধরনের ভাবে আপনাদের কিভাবে করে ভবিষ্যৎটা দেখছেন, এবং মার্কেটিংটা আপনারা কিভাবে চিন্তা করছেন, যেখানে কনজিউমারও খুব হ্যাসেল ফ্রি ভাবে পাবে, আপনাদের জন্য বাল্ক সেল করে সুবিধা হবে? বাল্ক স্টোরেজ যদি আমি কোনো একটা টাউনশিপে দিই, সেটার জন্য একটা মিনিমাম ল্যান্ড স্পেস লাগে। ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভের কিছু রিকোয়ারমেন্ট আছে। আমরা যদি একটা বাল্ক স্টোরেজ ট্যাঙ্ক করি, সেটার জন্য সেফটি ডিস্টেন্স ছাড়তে হয় এন্ড সো অন। কিছু মোট কথা হচ্ছে কি স্থানের দরকার হয়। তো এক্সিস্টিং আমাদের যে সিটি কর্পোরেশন বা আমাদের শহর বা আমাদের যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স গুলো আছে, সেই ক্ষেত্রে আমরা কাজ করতে গিয়ে দেখেছি ইন মোস্ট কেসেস আসলে ওই জায়গাটা নাই। সো সেই জায়গায় আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সিলিন্ডার ব্যাংক তৈরি করে দিই। এন্ড অফকোর্স যেসব জায়গায় নতুন নতুন টাউনশিপ হচ্ছে, নতুন নতুন কমার্শিয়াল প্রিমাইসেস হচ্ছে, রেসিডেন্সিয়াল প্রিমাইসেস হচ্ছে, সেখানে শুধু আমি না বা আমার কোম্পানি না, আসলে আমরা এখানে যে কয়জন আছি আমরা সবাই অ্যাক্টিভলি কাজ করতেছি। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট বাংলাদেশে আপনি এখন দেখবেন যে বেশ কিছু
টাউনশিপ বা নব্য রেসিডেন্সিয়াল এরিয়াকে আসলে এলপিজি কাভারেজের মধ্যে আনা হয়েছে অ্যাজ কুকিং ফুয়েল বাই পুটিং আপ এ বাল্ক স্টোরেজ অর রেটিকুলেশন সিস্টেম। এবং এর মধ্যে আসলে আমরা এখানে যারা আছি, অমেরা, বসুন্ধরা, যমুনা স্পেস টেক, বেক্সিমকো, এছাড়াও আমরা তো আছি, উই কন্ট্রিবিউট টু দ্যাট, আমাদেরও এরকম ক্লায়েন্ট আছে। এছাড়াও আরো যে 27টা কোম্পানি আছে তারাও কিন্তু এটাতে অ্যাক্টিভ। বাট এই প্রসেসটা বা এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করার জন্য আসলে যেই পরিমাণ এলপিজি নীতিমালা বা গ্যাস আধার নীতিমালায় যে পরিমাণ জায়গার প্রয়োজন হয়, ম্যাক্সিমাম রেসিডেন্সিয়াল প্রিমাইস গুলোতে আসলে এক্সিস্টিং যেগুলো আছে সেগুলোতে ওই জায়গার ব্যবস্থা করা নেই। তো অ্যাজ উই গো ফরওয়ার্ড আপনি দেখবেন আজকাল নতুন যত রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল কনস্ট্রাকশন বা প্রিমাইসেস তৈরি হচ্ছে, তারা কিন্তু ডিজাইন স্টেজে আসলে এলপিজি অ্যাজ এ কুকিং ফুয়েল অর এন এনার্জি সলিউশন তারা মাথায় রেখে, এবং দে অ্যাকচুয়ালি টক টু আস, আমাদের কারো না কারোর সাথে কথা বলে ডিজাইন স্টেজে আসলে তারা এলপিজি। এরকম দু একটা বড় এক্সাম্পল দিতে পারবেন যেখানে হচ্ছে, সো দ্যাট উই ক্যান ফলো ইট আপ, বিকজ দিস ইজ এ নাইস ট্রেন্ড। আমরা এই মুত্তাসির ভাইকে সাপোর্ট দিই। মানে আপনি যেটা বলেছেন ওই যে ইয়াতে প্রজেক্ট কি বলে উত্তরা 13-18 নম্বর সেক্টর যে প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্টে তো আমরা টোটাল সেন্ট্রালাইজড কাজ করতেছি, এখানে 2,500 ফ্ল্যাটের কাজ হচ্ছে। এছাড়াও ইন্ডাস্ট্রিতে আরো অনেক, আপনি রূপায়ণ সিটির কথা জানেন, উত্তরাতে রূপায়ণ সিটি হচ্ছে, সেখানে পুরো সেন্ট্রালাইজ ইয়ের মাধ্যমে কাজ হচ্ছে। আপনি সেক্রেটারি অফিসের কথা, ওমেরা সাপ্লাই দিচ্ছে ওখানে, সেক্রেটারি ক্যান্টনমেন্ট মানে সেক্রেটারি যেখানে থাকেন সেখানে ওনারা সাপ্লাই করছে। সো এভরি কোম্পানি, আমরা ন্যাশনাল হাউজিং অথরিটির আন্ডারে নিম্নবিত্তদের জন্য যে কোয়ার্টার হচ্ছে মিরপুরে, সেখানে 2,000 ফ্ল্যাট সেখানে আমরা সাপ্লাই দিচ্ছি। সো বড় বড় টাউনশিপ গুলাতে বড় বড় লাইন মানে যেসব জায়গায় ফ্ল্যাট হচ্ছে সেখানে কিন্তু অলরেডি ইটস নট অ্যাকচুয়ালি বসুন্ধরা বাট অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি অল ওভার সবাই আমরা সেই কাজগুলোকে কিন্তু সাপোর্ট দিচ্ছি। সো এটা কিন্তু আর এবং যেটা মুত্তাসির বলছে রাইটলি সেড, যদি প্রপার সেফটি স্পেস পাওয়া যায় এবং সবকিছু ঠিক থাকে, তাহলে কিন্তু এটা ইটস রিয়েলি মাচ মোর কনভিনিয়েন্ট টু কনজিউমার, যে আমরা কিন্তু এরকম ছোট ছোট স্টোরেজ করে করে আমরা কনজিউমারকে, তাহলে আর আপনার বাসায় সিলিন্ডারটা নেওয়া লাগতেছে না, আপনি একদম বাসার নিচে বা একটা সার্টেন সেফ প্লেসে সিলিন্ডারগুলো স্টোরেজ করে আপনি লাইনের মাধ্যমে ইউজ করতে পারেন। এখানে আরেকটা কথা যোগ করি, যেহেতু এখানে একটা ফেয়ার মার্কেট প্রাইসের কথা আসছে এবং কম্পিটিটিভনেস এর কথা আসছে, আপনারা জানবেন যে এই যে প্রিমাইস গুলাতে যখন ডিজাইন স্টেজে বা পরে যখন ইনকর্পোরেশন করা হয় এলপিজি সাপ্লাইয়ের জন্য, এটাও কিন্তু আমরা আসলে একজন আরেকজনের সাথে কম্পিট করে বিডিং করে পাই। সো দ্যাট ইজ নো কোয়েশ্চেন যে কাস্টমার আসলে রাইট প্রাইস বা ফেয়ার প্রাইস পাচ্ছে না। আমি একটা কোশ্চেন এখন করব ইয়াসিন আরাফাত ভাইকে, যে রাইট প্রাইস, এই যে ধরেন প্রাইস নিয়ে একটা ডিবেট এখন, বিইআরসির একটা কথা আসছে যে গভর্নমেন্ট বিইআরসি প্রাইস ফিক্স করে দিবে, এবং এটা নিয়ে অলরেডি আপনারা বলছেন প্রাইস অফ কস্ট অফ ইনভেস্টমেন্টটাকে ধরা হয়নি। সো সেই ক্ষেত্রে যে এই জিনিসটা আসলে কি দাঁড়াবে, এবং এটা কি আপনাদের মানে কিরকম, এটা কি ইনভেস্টরকে খুবই ড্যামেজ করবে? সো জিনিসটা কি, এটার মডেলটা কি, একটু আমাদের যদি যারা কনজিউমার তারাও যেন বুঝতে পারে। বিআরসির সাথে কিন্তু আমাদের একটা প্রাইমারি একটা মিটিং হয়েছে আর কি, ইনফ্যাক্ট আমাদের প্রেসিডেন্ট মহোদয় আমরা অনেকেই ছিলাম। তো ওখানে যেটা হচ্ছে যে ওনারা প্রাইসিং পলিসি সেট করার জন্যই একটা মানে কিভাবে করবে এটা নিয়ে একটা পলিসি চিন্তা করছে। বাট জাকারিয়া ভাই যেটা বললেন যে কস্ট অফ ক্যাপিটাল, তারপর এর মধ্যে কিন্তু আরো অনেক কিছু ইনভলভমেন্ট আছে, ধরেন লজিস্টিক্যাল অনেক কিছু জিনিসপত্র আছে যেগুলো এখানে আসতে হবে। সবকিছু মিলে যদি প্রাইসিং করে ওয়েল এন্ড ফাইন, তাহলে তো আমরা গভর্নমেন্ট যদি সেট করতে পারে তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু ওই ফ্যাক্টর গুলো যদি না ক্যালকুলেট করে, সিলিন্ডার সাবসিডি, তারপর হচ্ছে যে আপনার প্ল্যান্ট অপারেশন কস্ট, তারপর কস্ট অফ ক্যাপিটাল, সেলিং প্রাইস, তখন জিনিসটা মেনটেন করাটা অনেক ক্রিটিক্যাল হবে। আর যদি মনে হয় যে না সবকিছু ফেয়ার ট্রু ভ্যালু দিচ্ছে, আমার মনে হয় যে আমরা এখন যেভাবে প্লে করতেছি তার থেকেও হয়তো প্রাইসটা আরেকটু হায়ার হবে, যেটা আমাদের জন্য ভালো হবে। এলপিজি প্রসার এবং প্রচারের আমি জাস্ট 2-3টা পয়েন্ট একটু অ্যাড করি। প্রেসিডেন্ট মহোদয় বললেন যে একটা আমাদের যখনই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডারে কোনো একটা ঘটনা ঘটে, তখনই কিন্তু জিনিসটা চলে আসে এলপিজি গ্যাসের সিলিন্ডারের ব্যাপারে। একটা পয়েন্ট আমি জাস্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনার এলপিজিতে কিন্তু অ্যাক্সিডেন্ট মানে হইতে পারে এরকম কিন্তু কোনো ইনস্টলেশন হয় না, এটা অ্যাক্সিডেন্ট হবে এই চিন্তা করেই কিন্তু ইনস্টলেশন গুলো হয়। তার জন্যই কিন্তু সোশ্যাল সেফটি ডিসটেন্সটা মেনটেন করা, তারপর হচ্ছে যে আপনার সবকিছু ওভাবেই কিন্তু সেট করা, ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভ যেই গাইডলাইন্সটা দিয়েছে ওটা নিয়েই কিন্তু সবকিছু করা। তো ওর মধ্যে কিন্তু আমরা অনেক প্রতিকূলতার শিকার হই, যেরকম হচ্ছে যে দেখা যায় যে আমরা একটা জায়গায় হয়তো
স্টোরেজ ট্যাঙ্ক দিতে হবে, কিন্তু ওই যে স্পেসের জন্য আমরা সিলিন্ডার ব্যাংক দিতে হচ্ছে, তারপর হচ্ছে যে স্পেস নাই, তখন কিন্তু ওই বিষয়টা চলে আসে আর কি। মেইন ইস্যুটা হচ্ছে যে এলপিজি তে সবসময় সেফটিটা সবচেয়ে বেশি প্রায়োরিটি মেনটেন করে, এটা আমরা যারা আছি সবাই মিলেই এটা মেনটেন করে। আর হাউস হোল্ডে যে জিনিসটা আছে সেখানে ওখানেও একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, যে বাসাবাড়িতে যে এই যে নতুন যে রেটিকুলেশন সিলিন্ডার ব্যাংক বা আপনি সেন্ট্রালাইজ সিস্টেম বা আপনি যেটাই বলেন, এটাতে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে সিলিন্ডার হ্যান্ডলিং লাগে না। দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে যে প্রত্যেকটা কাস্টমার যতটুকু ইউজ করবে ততটুকুই কিন্তু ও পেমেন্ট করতেছে, বিকজ ইট ইজ মিটারাইজড। এবং সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন কারো বাসায় ধরেন সে 15 কেজি গ্যাস ইউজ করলো, সে যদি আজকে একটা 12 কেজি সিলিন্ডার ক্যারি করতো, তার দেখা গেছে 2টা সিলিন্ডার কেনা লাগতেছে। বাট এই সলিউশনটাতে যখন সে চলে যাবে, সে কিন্তু ওই 15 কেজি পেমেন্ট করতেছে। আবার ওয়্যারএজ আপনি অনেক অ্যাডভান্টেজ, এবং সবচেয়ে বড় কথা হলো এটা ইনভেস্টরের সাইড থেকে ধরেন সে একটা অ্যাসিউরড মার্কেট পাইলো। সো একটা, হ্যাঁ, কারণ আপনারাও যেহেতু ইনভেস্ট করেন, আপনারা যখন একেবারে নিশ্চিত জানেন যে হ্যাঁ এটা এই এলাকায় আপনি গ্যাস দিচ্ছেন, ওই এলাকায় অমুক গ্যাস দিচ্ছে, সো তার জন্য কিন্তু এটা একটা সিকিউরিটি, সো এটা একটা উইন উইন থিং। আমি এটাকে ধরে এখন আমি প্রশ্ন করি শামসুল হক আহমেদ, ওমেরা এলপিজি, আপনার এই যে এখানে যেই ডিসকাশনে যেই জিনিসটা চলে আসলো যে একটা মার্কেটের ভিতরে এই কম্পিটিশনের জন্য একটা আনহেলদি সিচুয়েশন আছে, সো এই আনহেলদি সিচুয়েশনটাকে আসলে সলিউশনটা কি? এই যে বিইআরসি নির্ধারিত প্রাইসই কি সমাধান নাকি অন্য কিছু? ফার্স্ট আমাদেরকে কিন্তু রুট কজ অ্যানালাইসিস করতে হবে। আমরা কিন্তু রুট কজ অ্যানালাইসিস না করে উই আর টকিং অ্যাবাউট সো মেনি সাইড ইস্যুস, যেটা কিন্তু উইচ ইজ নট হেল্পিং আস, আমাদেরকে এই প্রবলেমকে সলভ করার জন্য হেল্প করছে না। বাংলাদেশ মার্কেট ইজ 80,000 টন পার মান্থ, সো মাল্টিপ্লাইং বাই 12 ইট কামস অ্যারাউন্ড 1 মিলিয়ন টনের মার্কেট। আর আজকের সিচুয়েশন যদি আমরা কগনিজেন্সে নেই, আমরা দেখতে পাবো যে মার্কেটটা ইজ ওভার সাপ্লাইড বাই 12 থেকে 13,000 টন। সো এগেইনস্ট এ ডিমান্ড অফ 80,000 টন, মার্কেটে এখন সাপ্লাই ক্যাপাসিটি ইজ অ্যারাউন্ড 12-13,000 টন, which is 15% higher. So to my judgment, আমাদের জাজমেন্টে this is the root cause of creating all the unhealthiness. কারণ আমরা একটা জানি এলপিজি না, ফর এনি প্রোডাক্ট ডিমান্ড যদি সাপ্লাই যদি ডিমান্ডের চেয়ে বেশি হয়, দেন ওই মার্কেটটাকে আমরা কিন্তু বলি বেসিক্যালি বায়ার্স মার্কেট। আর যদি সাপ্লাই যদি if the demand is less than the supply, তখন এটাকে আমরা বায়ার্স মার্কেট বলি। আর যখন ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়ামে থাকে তখন এটাকে আমরা আইডিয়াল মার্কেট বলি। সো এই বেসিক ডেফিনেশনটা নিয়ে আমরা যদি এলপিজি মার্কেটকে অ্যানালাইজ করি, আমরা দেখতে পাবো যে মার্কেট ইজ অ্যাবসলিউটলি বায়ার্স মার্কেট, কারণ যেহেতু সাপ্লাইটা বেশি। এবং এখানে যেটা হচ্ছে যে প্রাইস ওয়াইজ আমরা যদি এখন দেখি, আমাদের প্রাইস কিন্তু ইজ লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। দুই একটা ইনস্ট্যান্স হয়তো থাকবে যেখানে প্রাইস একটু হায়ার, সেই বেনিফিটটাও কিন্তু আমরা কোম্পানিরা পাচ্ছি না, যদি কিছু এক্সেপশন থেকেও থাকে। কারণ এখানে ইন্টারমিডিয়েরিজ দে আর ক্রিয়েটিং দ্য প্রবলেম, বা তারা দে আর মেকিং মোর মার্জিন, সেখানে কোম্পানি তার বেসিক কস্টটাকে রিকভার করতে পারছে না। আরেকটা পয়েন্ট যেটা আমাদের প্রেসিডেন্ট স্যার বলেছেন যে এলপিজি এখন ওভার সাপ্লাইড হতে পারে, বাট ইট ইজ নট ওভার ইনভেস্টেড অ্যাজ ইয়েট। কারণ ইনভেস্টমেন্ট আরো প্রচুর দরকার। আমাদের একটা ব্যক্তিগত আমাদের যে কোম্পানি বা বিভিন্ন অ্যাঙ্গেল ডাইমেনশনের মধ্যে হোমওয়ার্ক গুলো করে থাকি 5 ইয়ার্স 10 ইয়ার্স প্রজেকশনে, ইনভেস্টমেন্ট ইজ রিয়েলি আরো 3 টাইমস 4 টাইমস ইনভেস্টমেন্ট দরকার। বাট যেটা অ্যাবসেন্ট এই ইন্ডাস্ট্রিতে, একটা প্ল্যান্ড ইনভেস্টমেন্ট ইজ ভেরি মাচ অ্যাবসেন্ট। কারণ স্যার যেটা প্রেসিডেন্ট স্যার যেটা বলেছেন আমাদের, যে এভরিবডি ইজ ইনভেস্টিং উইথ একটা টার্মিনাল করে, একটা বটলিং প্ল্যান করে, এন্ড দ্যাট ইজ অল অ্যাবাউট ইট। বাট আপনি শামসুল ভাই, আপনি কথাটা খুব ভালো বলছেন, জাস্ট একটু ছোট্ট করে যদি বলেন প্ল্যান্ড ওয়েতে কি বলতে কি বুঝাইছেন আপনি? প্ল্যান্ড ইনভেস্টমেন্ট বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হলো একটা প্রথমত আপনার ইনফ্রাস্ট্রাকচারাল ম্যাপিংটা। কারণ আপনার যদি বিজনেস হরাইজনটা এন্টায়ার কান্ট্রি হয়, তো আপনার ইনফ্রাস্ট্রাকচারাল প্ল্যানিংটা হতে হবে ইন এ ভেরি ব্যালেন্সড অ্যাপ্রোচে, যাতে করে ইউ ক্যান রিচ মোস্ট অফ দ্য পয়েন্টস অফ দ্য কান্ট্রি। সো সেটার জন্য কি দরকার? আপনাকে প্রথম কগনিজেন্সি নিতে হবে হাউ মেনি বটলিং প্ল্যান্টস ইউ ওয়ান্ট, বা কোথায় কোথায় আপনি চাচ্ছেন। দেন ইট কামস প্রোডাকশন, তারপরে এটা চলে আসছে ডিস্ট্রিবিউশনের ব্যাপার। সো আপনার লজিস্টিক এন্ড ডিস্ট্রিবিউশন স্ট্রেংথটা আপনার প্রোডাকশনের সাথে সিনক্রোনাইজ করছে কিনা, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো দেয়ার শুড বি এ লিঙ্ক বিটুইন ইয়োর প্রোডাকশন এন্ড দ্য ডেলিভারি সিস্টেম, যেটা আপনার প্রোডাক্টকে উইল রিচ টু দ্য অল কর্নার্স অফ দ্য কান্ট্রি।
সো এই প্ল্যান্ড ইনভেস্টমেন্টের আজকের এই অ্যাবসেন্সটা ইজ ক্রিয়েটিং অ্যানাদার প্রবলেম। ফলে হচ্ছে কি কিছু মার্কেটে ওভার সাপ্লাইড পরিমাণ, এটা তো কান্ট্রি ওয়াইড 12-13 হাজার ওভার সাপ্লাইড আছে, বাট তার মধ্যে যেহেতু প্ল্যান ইনভেস্টমেন্টটা ইজ নট প্ল্যান্ড এবং ওইভাবে জিনিসটা মুভ করছে না বলে কিছু কিছু পয়েন্টে এই ওভার সাপ্লাইড পার্সেন্ট 12-13 না, ইভেন আমরা দেখছি 30-35% হয়ে গেছে। কারণ কি যে যেহেতু প্ল্যান্ড ইনভেস্টমেন্ট হয়নি, ফলে কিছু কমন অ্যান্ড কমফোর্ট জোনের মধ্যে সবাই গিয়ে কনসেন্ট্রেট করছে উইথ দেয়ার এলপিজি। সো দ্যাট ইজ হোয়াট ক্রিয়েটিং অ্যানাদার আনহেলদিনেস। আরেকটা পয়েন্ট আমি অ্যাড করব যে এই ইন্ডাস্ট্রিটা বাই নেচার ইজ কমপ্লিটলি ক্যাপিটাল ইন্টেন্সিভ। মানে লাইক আদার এফএমসিজি বা ট্রেডিং বিজনেসে যে জিনিসটা হয়, এটা কিন্তু ইয়োর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইজ মাচ লেসার, রাদার ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা বেশি লাগে আমরা যদি নর্মাল ট্রেডিং বা এফএমসিজি কনসেপ্টে আসি। বাট এটা এত বেশি ক্যাপিটাল ইন্টেন্সিভ, সো ইট রিকোয়ার্স টাইম টু কাম ব্যাক। এই পে ব্যাকটা আসার জন্য কিন্তু একটা 5-7 ইয়ার্স এর একটা টাইম পিরিয়ড লাগবে, যেখানে গ্র্যাজুয়ালি দিস রিটার্নটা আসবে। বাট বাই নেচার আমরা আবার যেটা হচ্ছে উই ওয়ান্ট ভেরি শর্টকাট ওয়ে টু সাকসেস, যেটা বিজনেসে অ্যাবসলিউটলি ফরবিডেন। যে বিজনেসে দেয়ার ইজ নো শর্টকাট সাকসেস, এবং শর্টকাট সাকসেস নেভার সাস্টেইনস, এটা কখনো সাস্টেইনও করে না। সো ওই যে পেশেন্স, ওই যে আপনার ক্যাপাবিলিটি, এবং ওই যে আপনার প্ল্যানিং অ্যান্ড ভিশনিং দ্য এন্টায়ার ইন্ডাস্ট্রি, that is what is causing the root cause of the entire unhealthiness of the industry. থ্যাংক ইউ, আপনি ক্রুশিয়াল কথাটা বলছেন। লেট আস ওয়েলকাম মকবুল এলাহি ভাই। আপনার কাছে আমি প্রাইসিং নিয়েই কথা বলি, বিকজ দিস ইজ দ্য নিউ থিং। যেটা এলপিজি ছিল ওপেন মার্কেটের প্রাইস, এখন কথা হচ্ছে যে বিইআরসি ফিক্স করবে, এবং সেটা এলপিজি প্রাইসকে ট্যাগ করা হচ্ছে ইন্টারন্যাশনাল অয়েল প্রাইসের সাথে। অয়েল প্রাইস তো খুব ফ্ল্যাকচুয়েট করে, কখনো এই $30 নামে, আবার কখনো $55 ওঠে। তো এইটার ক্ষেত্রে বিইআরসি কিভাবে করে এই জিনিসটা করবে? আসলে তো আপনাকে রক্ষা করতে হবে ইনভেস্টরকে এবং প্রোটেক্ট করতে হবে আপনার কনজিউমারকে, দুইটাই রক্ষা করে যেতে হবে। তো প্রথম বিষয়টা আমি যে বলি, ইন্টারন্যাশনাল মার্কেটে এই তেল গ্যাসের যে প্রাইসিংটা, এটা ভোলাটাইল। এটা আপনি জানেন, আজকে থেকে পর্যন্ত আমি গত 40 বছরে কারো প্রেডিকশন দেখি নাই যে সঠিক হয়েছে। আমি 3 বছর আর 4 বছর আগেও দেখেন এই এলএনজির প্রাইস $18 ছিল, এখন সেটা এসে $4 নামছে। ঠিক আছে, কাজে এখানে একটা কিন্তু আরেকটার সঙ্গে সবটাই কিন্তু এনার্জি, তেলও এনার্জি, এলএনজিও এনার্জি, গ্যাসও এনার্জি, সবটাই এনার্জি। ঠিক আছে, কাজে একটার সঙ্গে কিন্তু আরেকটা লিঙ্ক। এখন আমি যদি মনে করি যে আমি একটা ফিক্সড প্রাইস করে রেখে দেবো, বাংলাদেশের ন্যাচারাল গ্যাসটাকে আমরা যেভাবে করে রাখছি, এলপিজিটাকেও যদি আমরা একইভাবে চিন্তা করি, আমার মনে হয় এটা কখনোই ওয়ার্ক করবে না। এবং আমাদের এই অঞ্চল, এবং সে কারণে আমাদের এই অঞ্চলের জন্য সৌদি আরামকো যে প্রাইসটা 1 মাস পর পর ডিক্লেয়ার করে, উই হ্যাভ টু রেসপেক্ট ইট। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করতেছি, এবং আমরা এটা নিয়ে যতটুকু কাজ করেছি তাতে আমাদের যেটা চিন্তা, কমিটি রিপোর্ট এখনো ফাইনালাইজ করিনি, আমাদের যেটা চিন্তা আমরা এটাকে আলাদা রাখবো, এবং এটা প্রতি মাসে যদি অটো অ্যাডজাস্টমেন্টের একটা সুযোগ রাখতে হবে। এটা যদি না রাখা যায় তাহলে এই ব্যবসা চলবে না। কারণ আজকে যে প্রাইসটা আছে, কালকে এটা যে ডাবল হবে না 1 মাস পরে, এটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। আর এমন কোনো ব্যবসায়ী নাই যে এই তার নিজের গ্যাটের পয়সা দিয়ে এই ব্যবসা কন্টিনিউ করবে। আমাদের ব্যবসায়ীকেও বাঁচাইতে হবে, আমাদের গ্রাহককেও বাঁচাইতে হবে। 2 নম্বর যে বিষয়টা আমরা কতগুলো জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে এলএনজি ট্রান্সপোর্টেশন। আমার পাশে হলদিয়াতে বা ধামরাতে যেটা $50 এলএনজি এলপিজি আসে 1 টন, আমার এখানে $110 লাগে। এই জায়গাতে আমি কিন্তু এলপিজি অপারেটরদেরকে রিকোয়েস্ট করেছি, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে, আমরাও আমার কমিটিও আমরা দেখতেছি, হ্যাঁ আমরা $50-60 পারবো না, কিন্তু আমরা $75 থেকে $70-75 যেন এলপিজিটা আনতে পারি, তার ব্যবস্থাটা এবং সেটার বুদ্ধি আমাদের এলপিজি অপারেটররা যেন করে, সেটাও তাদেরকে রিকোয়েস্ট করেছে, এবং এটা কিন্তু করতেই হবে, এবং এটার সুযোগও আছে, দরকার হচ্ছে, এবং সেটার জন্য কিছু হয়তো আমাদের একটু ব্যবসায়ী মিনিস্ট্রি অফ কমার্সেরও একটু বোধহয় একটা ভূমিকা দরকার হবে, যেটা এই যে চৌধুরী সাহেব এখানে আছেন,
উনি বেটার এক্সপ্লেন করতে পারবেন। হাইসি সেলের যদি সুযোগটা আসে এবং ওনারা 5-6টা কোম্পানি একসাথে মিলায় 15,000 ইনস্টিড অফ 3,000 3,500 টনের জাহাজে না নিয়ে আপনার যদি 15-20,000 টনের জাহাজে নিয়ে আসেন তাহলে কিন্তু এটাকে গ্রেটলি রিডিউস করতে পারেন। কিন্তু ওনারা বলতেছে যে এখানে আমাদের এই ট্রান্সপোর্ট কস্টটা বেশি বিকজ আমাদের ড্রাফট কম। নো, আমি আপনার ওনাদের সঙ্গে এই জায়গাটা আমি একমত না। আমি আপনার সন্দীপ চ্যানেলে 9 মিটার ড্রাফটে 20,000 tons এর শিপ ইজ নো প্রবলেম। আপনার মংলাতে ইয়েস আই ডু এগ্রি, আপনার যে প্ল্যান্ট আছে সেই প্ল্যান্ট পর্যন্ত ড্রাফট মাত্র 5.5 মিটার, সেখানে 5.5 মিটার ড্রাফটে 5,000 টনের জাহাজ আসবে। বাট ইফ ইউ থিঙ্ক ইন টার্মস অফ হারবারিয়া which is only 14 kilometers from about 15 kilometers from Bangla port, অর্থাৎ আপনাদের যে এলপিজি প্ল্যান্ট গুলো আছে সেগুলো থেকে 25 কিলোমিটারে জি লাইটারেজ করতে হবে তো ওইখানে। এক্স্যাক্টলি, আমি বলি এটা এই লাইটারেজ, আমি বলি হারবারিয়াতে সারা বছর লাইটারেজ হয়। হারবারিয়ার সব থেকে বড় সুবিধা হচ্ছে সারা বছর লাইটারেজ হয়। এখানে 30,000 টনের জাহাজ 35,000 টনের জাহাজ ইজিলি আসবে, ওখানে শিপ টু শিপ ট্রান্সফার করতে হবে এবং এইটা শিপ টু শিপ ট্রান্সফার করে 15-20,000 বা 25,000 টনের জাহাজও যদি নিয়ে আসা যায়। বেশি বড় জাহাজ এখানে আনার স্কোপ নাই, এই জন্য দরকার নাই, কারণ আমাদের এই মুহূর্তে সারা বছরে মাসে বোধহয় 90,000 টনের 1 লাখ টনের বেশি লাগে না। কাজে আপনার যদি 20,000 টনের একটা যদি জাহাজ আনেন এবং সবাই শেয়ার করে নেন, আমার মনে হয় এইভাবেও কিন্তু প্রাইসটাকে কমায় আনা যাবে। তো আরেকটা বিষয় যেটা আসছে যেটা ভেরি রিসেন্টলি আমাদের নজরে নিয়ে আসছেন অনেকেই, সেটা হচ্ছে যে ভিএটি। হ্যাঁ, ভিএটি দেখা যাচ্ছে যে এক হাত থেকে আরেক হাত বদলালেই সেটা 5% করে ভিএটি চার্জ হচ্ছে। তো ওনাদের এখন যেটা সিস্টেমটা আছে সেই সিস্টেমটা 4-5টা হাত বদল হচ্ছে। তো সেই 4-5 হাত বদল হয়ে পুরা প্রায় এলপিজি একটা সিলিন্ডারের উপরে 5% করে বাড়তে গেলে একটা বিশাল অঙ্ক এসে দাঁড়ায়। কম্পেয়ার টু দ্যাট যেটা পশ্চিম বাংলায় করতেছে, পশ্চিম বাংলায় যে করতেছে অপারেটর, সে তার ডিলার ঠিক করতেছে, সে তার ডিস্ট্রিবিউটর ঠিক করতেছে। তার ডিস্ট্রিবিউটর এক জায়গাতে দামটা দিচ্ছে, সে অপারেটরকে দাম দিচ্ছে, অপারেটর দামটা নিয়ে সে কিন্তু যার যার ভাগ তাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এইভাবে করলে তখন কিন্তু ভিএটির উপরে ইম্প্যাক্টও গ্রেটলি রিডিউস করা যাবে। আমরা অনেকখানি এই জায়গাগুলোতে কাজ করেছি, এর মধ্যে অনেক কথাবার্তা হয়েছে। যেমন ধরেন ইভেন আমাদের এলপিজি তো কম্পোজিশন কি হবে সেটাও তো ঠিক ছিল না, এক একজন এক একটা এলপিজি নিয়ে আসতেছেন, মিক্স আপ দিচ্ছিলেন। এখন কিন্তু আমরা মোটামুটি সবাই এগ্রি করছে যে না, এটা প্রপেন 30-40 আর বুটেন 60-70 থাকবে। কিন্তু এটাও কিন্তু কদিন আগে ঠিক ছিল না। আমরা মোটামুটি সবাই কিন্তু কি বলে আরামকো প্রাইসটাকে আমরা সবাই অ্যাকসেপ্ট করছি। এখানে তাহলে আমরা একটা রেফারেন্স পেলাম। আমি কিছু পয়েন্ট ওনার জন্য রাখতে চাই। সেই ব্যাপারটি হচ্ছে যে প্রথমত হচ্ছে যে বিআরসি যে এক্সারসাইজ করছে, আমার প্রশ্ন হচ্ছে বিআরসির এক্সারসাইজটা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ না। এই বিষয়টি যদি বিআরসি নিষ্পত্তি করতে ব্যর্থ হয় তাহলে বিআরসি সব অ্যারেঞ্জমেন্ট গুলো ভস্মে ঘিরালা হবে। এইটা বিআরসি আমলে নেয় কিনা। এখানে যে মকবুলিল্লাহ ভাই আসছেন, যে কথাগুলো উনি বলেছেন ওনার ব্যক্তিগত কথা আর কমিশনের কথা, এটা যেহেতু উনি এখন একটা পদে আছেন, উনি যেখানেই যেভাবেই বলুন না কেন সে কথাগুলো কমিশনের কথা বলেই পরিগণিত হবে। এখন আসেন আইনে কি আছে। আইনে আছে বিধি দ্বারা পদ্ধতিতে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে কমিশন এই জ্বালানি পণ্যে, বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, এলপিজি বলেন, পেট্রোলিয়াম পণ্যে বলেন, নির্ধারণ করবে। এইটা হচ্ছে আইনের কথা। এখন আসেন সেই আইন কিন্তু বিআরসি অনুসরণ করেনি এবং বিআরসির কাছে ভোক্তাদের তরফ থেকে বছরের পর বছর করার পরেও তারা নীরব থেকেছে। এখন আসেন যে কমিশনের আইন লঙ্ঘন করে জ্বালানি বিভাগ একটা নিয়ম নীতিমালা তৈরি করেছে, যে নীতিমালা বিআরসির আইনের সঙ্গে সাংঘর্ষিক, সেটা বিআরসি আমলে নিচ্ছে না। বিআরসি তারা সেখান থেকে বলছে যে প্রাইস মেথোডোলজি বা মডিউল বা যেটাই বলেন না কেন, মডালিটি ঠিক করবে মন্ত্রণালয়। তারা মন্ত্রণালয়ের কথা অনুযায়ী মডালিটি ঠিক করতে বলছে।
এইটা করার তাদের এখতিয়ার দেওয়া হয় নাই। এক্স্যাক্টলি। তারা তৈরি করবে প্রবিধানমালা, তার উপরে মতামত দেবে মন্ত্রণালয়। 2012 সালে তারা এই প্রবিধানমালা তৈরি করে অলরেডি মন্ত্রণালয়ে সাবমিট করেছে। সেই জিনিসটা মন্ত্রণালয় ড্রেনে ফেলে দিয়েছে এবং বিআরসিও সেটা ড্রেনে ফেলে বিআরসি এখন জ্বালানি বিভাগের ইনস্ট্রাকশন অনুযায়ী মডালিটি ঠিক করতে বলছে। আমরা ভোক্তারা তার এই কাজ মানি না। এটা বাতিলের জন্য আমরা হাইকোর্টে এডিশনাল সাপ্লিমেন্টারি এভিডেভিট দিতে হোক, সেই জায়গায় যেন না যেতে হয়, সেটা মগুলিলাই ভাইয়ের মাধ্যমে কমিশনকে আমি জানিয়ে দিতে চাই। এবং আমার মনে হয় সেটাতে যেমন আমরা ভুক্তভোগী হচ্ছে, তেমনি ব্যবসায়ীরাও ভুক্তভোগী হচ্ছে। কারণ মার্কেটের যে বিপন্নটা তৈরি করেছে সেটা বিআরসি তৈরি করেছে, বিআরসি কে দায় নিতে হবে। বিআরসি তার অথরিটি এক্সারসাইজ না করে বিপিসির হাতে তুলে দিয়েছে, জ্বালানি বিভাগের হাতে তুলে দিয়ে তারা বছরের পর বছর নীরবতা পালন করেছে। তাদের এর জন্য আমি মনে করি ক্ষতিপূরণ দায়ী তাদের উপরে ইম্পোজ করা উচিত। আমার বার্কের আইন হচ্ছে সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে আপনার যা কিছু করেন তার সাথে সরকারের সাথে আলাপ আলোচনা করে আপনার আপনাকে আগাইতে হবে। প্রবিধানমালা তৈরি করার ক্ষেত্রে আপনি সরকারের কাছ থেকে মতামত নেবেন, স্পষ্ট বলা আছে আপনি সেই মতামত চেয়েছেন এবং মতামত না দিলে আপনি প্রবিধানমালা কনফার্ম করেছেন, এর অনেকগুলো প্রমাণ আছে যে প্রবিধানমালায় সরকার মতামত দেয়নি, অথচ আপনি সেই প্রবিধানমালা এক্সিকিউট করেছেন। এসব রিটিন ইনস্ট্যান্স আছে। আপনি এই বার্কের সঙ্গে দীর্ঘ এক যুগের বেশি সময় সম্পৃক্ত আছেন বিভিন্ন কর্মকাণ্ডে। আমরা 2012 সালে আমরা বার্ক আপনাদের কি বলে প্রবিধানমালা করার জন্য সরকারের কাছে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এটা কিছুই হয় নাই। আপনিও ভালো করে জানেন, আপনারাও অনেক আন্দোলন করছেন, সেটাতেও কিন্তু কিছু করতে পারেন নাই। এখন কিছু বসে না থেকে, কিছু না করে কিছু করা তো ভালো। অন্তত আমরা এই যে ফ্যাক্ট ফাইন্ডিংসটা করতেছে, আমাদের এই কমিটিতে কে এখতিয়ার দেয় নাই যে আমরা বার্নার প্রাইস গ্যাসের দাম ঠিক করে দেব। আমরা আমাদেরকে কাজ করতে দিয়েছে, আমরা কাজ করতেছি, আপনাদের সবার সঙ্গে আমরা কথা বলতেছি এবং এখানে প্রসপেক্ট এন্ড কনস্ট্যান্টটা কি আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করতেছি, করে আমরা সবার কাছে তুলে ধরবো। উই অল নো যে এটা এখানে আসলে সেইভাবে পাওয়ারটাকে এক্সারসাইজ করা, এটা তো আসলে সরকারেরই নীতিগত বিষয়। তো সেই জিনিসটা এখনো হয়ে ওঠেনি। আশা করি যে শামসুল আলম ভাই যে সেন্টিমেন্টটা দিল, এটা আমার মনে হয় সবারই সেন্টিমেন্ট। এবং আসলে আসলে এই ভালো একটা বিজনেস আমরা অ্যাপ্রিশিয়েট করি তার সেন্টিমেন্টটাকে, উই অলওয়েজ রেসপেক্ট এন্ড অ্যাপ্রিশিয়েট। তো আমরা এখন মানে আজম ভাইয়ের কাছে ফিরে যাই যে আমরা আসলে এখানে যেই সমস্যাগুলো বলা হলো সবকিছুর ভিতরে আপনি তখনই বলছিলেন যে পলিসি কারেকশনের কথা, যে এখন যে আমি একটা জিনিস বুঝলাম যে এখন এই যে স্যাচুরেশনটা এবং প্রাইসিং নিয়ে প্রবলেম, যে প্রতিযোগিতা, অতিরিক্ত প্রতিযোগিতা, এটা একটা টেম্পোরারি সমস্যা, এটা আস্তে আস্তে মার্কেট অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। কিন্তু আপনি আজম ভাই আপনি পলিসি সাপোর্টকে অ্যাপ্রিসিয়েট করছেন, কিন্তু আমরা বুঝি যে এটাও এখনো যথেষ্ট হয়ে ওঠেনি। বাংলাদেশে এখনো প্রচুর স্কোপ আছে। সো আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা কিভাবে করে সামনের দিনটা ভাবছেন, যেখানে পলিসি কারেকশন গুলা কি প্রয়োজন হবে, সেই জিনিসটা আমরা শুনতে চাই। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু কিছু ইস্যু এসেছে যেগুলো নিয়ে আমি একটু আমার মনে হয় যে দেয়ার মাস্ট বি ক্লারিফিকেশনস। সে হচ্ছে শামসুল আলম স্যার বলেছেন যে বিআরসি একটা রিপোর্ট দিয়েছে গভর্নমেন্টের কাছে, সেখানে এলএনজি গ্যাস পাইপলাইনে বাসায় দেওয়ার জন্য রিকমেন্ড করেছে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে বিআরসি আসলে তাদের কাজ কি নিজেরাও জানেন। কারণ হচ্ছে বিআরসি করা হয়েছিল টু এনশিওর এ লেভেল প্লেইং গ্রাউন্ড ইন দ্য মার্কেট বোথ বাই পাবলিক অ্যান্ড প্রাইভেট এন্টারপ্রাইজেস। এবং ওনারা দেখেছি আমরা ইভেন একটা লাইসেন্স ইস্যু করার সময় ইন্সপেকশনের জন্য ওনারা অয়েল মার্কেটিং কোম্পানি নিয়োগ করে, পদ্মা মেঘনা যমুনা, যারা এলপিজি সম্পর্কে কোনো দে হ্যাভ নো এক্সপিরিয়েন্স, নো ব্যাকগ্রাউন্ড, নো রিসোর্সেস। ওনারা মাসের পর মাস বিভিন্ন অপারেটরের প্ল্যান দেখার জন্য, ইন্সপেকশন করার জন্য ঘুরেছে, আসলে কোনো কাজ করেনি। এবং এইভাবে আমরা বিভিন্ন সাইডে বলেছি বিআরসি কে যে হোয়াই ইউ আর সেন্ডিং এ মার্কেটিং কোম্পানি ম্যান টু ইন্সপেক্ট দ্য ইনস্টলেশন, দ্য কমপ্লেক্স ইনস্টলেশন অফ এলপিজি। তো সেটা আমাদের জানা। এখানে যদি এটা হয়তো প্রত্যেক কান্ট্রিতে ইন্ডিভিজুয়াল কান্ট্রি হ্যাজ ইটস ওন স্ট্র্যাটেজি। একটা হচ্ছে পেট্রোলিয়াম ফুয়েল, আর একটা হচ্ছে ন্যাচারাল গ্যাস। এলএনজি কি ফর দ্য ট্রান্সপোর্টেশন পারপাস, আপনি যখন সেটা করে নেওয়া হয় আমরা এলএনজি। প্রত্যেক দেশে নিজস্ব স্ট্র্যাটেজি আছে। যেমন বাংলাদেশে আমরা ন্যাচারাল গ্যাস অ্যাপ্লিকেশন ছিল হিউজ, ইনক্লুডিং বাসাবাড়িতে একটা সাবস্টেন্সিয়াল পরিমাণ ছিল।
যার জন্য গভর্নমেন্ট চিন্তা করেছে ভেরি রাইটলি উই শুড অনলি বার্ন গ্যাস এট হোম, উই শুড ইউজ ইট ফর প্রোডাক্টিভ পারপাস হুইচ ক্যান গিভ ইউ মাল্টিপল ভ্যালু দেন বার্নিং এট হোম। সেখান থেকে এটা শুরু হয়েছে এলপিজি ইউসেজটা। এবং কেন আমি বলেছি যে এই ফ্রেন্ডলি পলিসি, যদি এই পলিসি ডেভেলপ না হতো তাহলে বাংলাদেশের আজকের যে ন্যাচারাল গ্যাস রিপ্লেসমেন্ট করেছে এলপি যতটুকু, সেগুলো হতো না। এবার আসেন যে এটার অটোমেশনটা কিভাবে হচ্ছে বা কি হওয়া উচিত। আপনারা জানেন আমাদের কলিগরা যারা অপারেটর আছে ওনারা আগে বলেছে, আমরা বলি রেটিকুলেটেড সিস্টেম, ইট ইজ জাস্ট ক্যান বি গিভেন লাইক ন্যাচারাল গ্যাস, মিটার দিয়ে সবকিছু করা হবে। ন্যাচারাল গ্যাসের যে একটা সিস্টেম লস আছে, এলপিজি সেটা হওয়ার সম্ভাবনা একেবারেই কম। এখানে উদাহরণস্বরূপ দুই একটা বলতে পারি যে আমরা এই যে সচিবালয়ের যে সচিবের কোয়ার্টার যেখানে সব সচিবরা থাকে, সেখানে আমরা উই হ্যাভ ইনস্টলড এ সেন্ট্রালাইজ সাপ্লাই অফ এলপি গ্যাস। সেখানে লাইন দিয়ে আপনার মিটার সিস্টেমের মাধ্যমে সবাই গ্যাস পাচ্ছে, and you are only using to the quantity you require. You are not burning any gas. ন্যাচারাল কোনো রিসোর্স বা সম্পদ আপনি নষ্ট করছেন না। সো এইভাবে প্রত্যেকটা প্রজেক্ট রেটিকুলেট সিস্টেম আমাদের অপারেটর যারা যেখানেই সিস্টেম করেছে সেখানে অনলি এ কোয়ান্টিটি অফ গ্যাস ইজ বিং ইউজ বাই দি কনজিউমার, যতটুকু দরকার। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যেটা আমার বলা উচিত সেটা হচ্ছে রেগুলেটরি ডুপ্লিকেশন একটা জিনিস এখানে আসছে। কি জিনিস? 1974-এ পেট্রোলিয়াম অ্যাক্ট যেটা ছিল, ওইটার পরে বিপিসি অ্যাক্ট হয়ে যায় এবং এই বিপিসি অ্যাক্ট অনুসারে বিপিসি ইজ অলসো অ্যাক্টিং এজ রেগুলেটর। একই সময়ে আপনার বিআরসি ইজ অলসো রেগুলেটর। বিআরসি যেখানে প্রাইস ঠিক করবে, বিপিসি আমাদেরকে চিঠি দিয়েছে রিসেন্টলি যে তারা প্রাইস ফর্মুলেশন করতে চায়, প্রাইস কিভাবে গাইডলাইন দিতে চায়। তো আর বিপিসি একটা মার্কেটিং ফি আমাদের কাছে নিচে আদায় করছে, সেটা ছিল 2 লক্ষ টাকা বছরে, এখন তারা প্রপোজ করেছে 25 লক্ষ টাকা। আবার বিএসসির যে ফিজ যদি আপনি শোনেন মাথা খারাপ হয়ে যাবে। আমরা শুধু আমাদের বলতে পারি, আমরা শুধু অমরা গ্যাস বা বসুন্ধরা গ্যাস, আই থিঙ্ক উই আর পেইং অ্যানুয়াল ফিজ এন্ড লাইসেন্স প্রবাবলি 1 কোটি টাকার মতো। তো এইরকম ফি যদি আপনারা আমাদের উপরে ইম্পোজ করে তাহলে এই সেক্টর কিভাবে প্রোগ্রেস করবে আমি জানি না। ইজ অল ট্রান্সলেটিং ইনটু এ প্রাইস টু দি কনজিউমার। শুধু কনজিউমারের পক্ষে অনেক কথা বললে হবে না, ইউ হ্যাভ টু সি হু আর দ্য cost contributor to the whole policy. We are not alone. Our regulator also contributing a price to consumer. আচ্ছা, এবার আসি যে আমরা এই প্রাইসিং জিনিসটা কি। আমি প্রথমেই বলেছি ফিক্সিং এ প্রাইস ইজ এ রং থট, নেভার থট ফিক্সিং এ প্রাইস। কোনো ডেভেলপড মার্কেটে কেউ কখনো ফিক্সিং প্রাইস বলে না। এইটা একটা প্রাইস ফর্মুলেশন হতে পারে। যেগুলো ভেরিয়েবল কস্ট আছে, যেমন আমরা জানি সিপি কস্ট ইজ ভেরিয়েবল, ইউ ক্যানট ফিক্স ইট। তার সাথে যে প্রিমিয়াম হয় সেটা ইউ ক্যানট ফিক্স ইট বিকজ ইট ইজ অলসো ভেরিয়েবল। তারপরে যে অন্য কস্ট যেগুলো আছে ফ্যাক্টরস দ্যাট ডিটারমিন দ্য কস্ট, সের ভিতরে অলরেডি জাকারিয়া একটা সুন্দর কথা বলেছে যে কস্ট অফ ক্যাপিটাল ইজ নট মেনশন। সরকারের সবকিছুতে কস্ট হিসাব আছে, প্রাইভেট সেক্টর কোনো কিছুই নাই। প্রাইভেট সেক্টর কিছু করতে গেলে অসাধু ব্যবসায়ী, কারণ প্রাইভেট সেক্টর ক্যান ডু নাথিং আউট অফ নাথিং। আপনি বাজারে বর্তমানে প্রাইভেট সেক্টর কন্ট্রিবিউটিং 90% অফ ইউর গুডস এন্ড সার্ভিসেস। আপনি সকালে ঘুম থেকে উঠলে যদি রুটি খান, আটা ময়দা থেকে শুরু তেল মরিচ সাবান সব কিছু প্রাইভেট সেক্টর করছে। প্রাইভেট সেক্টর শুড ডু বিজনেস অন সার্টেন স্ট্যান্ডার্ডস এন্ড কমপ্লায়েন্সেস। নৈতিকভাবে তারা ঠিক করছে কিনা এগুলো সরকারের দায়িত্ব। আপনার তো আজ পর্যন্ত আমাদের এগুলো দর নেই। তারপরে একটা জিনিস আছে, যদি এই এলপি গ্যাসটা হচ্ছে এনভায়রনমেন্টালি, এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি গ্যাস, আমরা সবাই জানি। সারা দেশে মানুষ এই যে আপনার যত বাস কাঠ সব জ্বালিয়ে ফেলছে, সেই জায়গায় আমরা এলপি গ্যাস নিয়ে আসছি এন্ড ইট ইজ ফ্রেন্ডলি টু এনভায়রনমেন্ট। তো এই গ্যাস ইজ ফ্রেন্ডলি টু এনভায়রনমেন্ট। গভর্নমেন্ট যদি মনে করে এইটাকে একটা গ্রিড সিস্টেমে করা যায়, we all operator can build the grid system and give it to all places across the country. বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, আমরা সেটা করে দিচ্ছি, and government can price it. We can pay a certain price, government can pay the rest of the prices. আজকে ইন্ডিয়াতে সাবসিডি ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন ইন্ডিয়া। আমরা জানি কিনা জানি না, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট এই সাবসিডি উঠানোর জন্য গত কয়েক বছর চেষ্টা করেছে কিন্তু পারছে না। এভরিবডি ইজ কামিং ব্যাক টু দ্য গভর্নমেন্ট যে তুমি
সাবসিডি উইথড্র করতে পারবে না। সাবসিডি ইজ নেভার এ সলিউশন অফ এনি প্রোডাক্ট। যে কোনো প্রোডাক্টে আপনি সাবসিডি দিলেই যে দাম কমে যাবে এটা কোনো উত্তম না। যদি ইন্ডাস্ট্রি ডেভেলপ করা হয়, এক্সপান্ড হয়, কোনো আপনারা জানেন যে সারা পৃথিবীতে যত ডেভেলপ ইন্ডাস্ট্রি আছে নো ওয়ান ইজ সাবসিডাইজড, এবং কমিউনিস্ট কান্ট্রিতে এই সাবসিডি কখনো কোনো জায়গায় কোনো সাকসেস পায় নাই, আমরা সবাই জানি। আমরা এখানে সাবসিডি ছাড়া আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার হয়েছে এগুলোতে যদি আরো ফার্দার এনহ্যান্সমেন্ট করতে হয় তাহলে আমাদেরকে, যেটা শামসুল হক সাহেব বলেছেন একটু আগে, আমাদের আরো ইনভেস্ট করতে হবে ইন দিস মার্কেট। যেমন এখন মোগলাই সাহেব একটু আগে বললেন, আমাদের বুঝাই দিলেন কোন জায়গায় জাহাজ বড় নিয়ে আসা যায়। আরে ভাই, আমরা তো ব্যবসায়ী, চিটাগাং বলেন, মংলা বলেন, জাহাজ নিয়ে আসা কি তো সহজ? আপনারা এলএনজি এফএসআরি বন্ধ করলেন কেন? যে আর ফিউচারে এফএসআরি হবে না, বিকজ গভর্নমেন্ট ফাউন্ড এই শিপ টু শিপ ইভেন এফএসআরি ইজ নট সেফ। ইউ ক্যানট অপারেট 4 months। 4 মাস না ছেলেও আমার গ্যারান্টিড একটা ক্যাপাসিটি পে করতে হচ্ছে টু এফএসআরি কোম্পানিগুলোকে। আমরা যদি এলপি গ্যাস এইরকম কন্ট্রাক্টে নিয়ে আসি, আমরা 4 মাস যদি শিপ টু শিপ ট্রান্সফার করতে না পারি, এই 4 মাসের টাকা কি সরকার আমাদেরকে দিবে? দিবে না। সরকার দিচ্ছে, ওই কনজিউমার উপরে যাচ্ছে, এটা এলএনজি নিয়ে কিনে নিয়ে যাচ্ছে, লাভ লোকসান সবকিছু পাবলিকের, এখানে কোনো কিছু নেই। আমরা প্রাইভেট সেক্টর, উই হ্যাভ টু মেক শিওর দ্যাট উই রিকভার আওয়ার কস্ট। উই ক্যানট সিম্পলি ডু ইট। এই 4 মাস আমি কোথায় রাখবো? এক। সেকেন্ড হচ্ছে, 1 মাসের ভিতরে আপনি 40,000 টন নিয়ে এসে যদি 2টা কার্বন নিয়ে আসেন, আপনি যদি মার্কেটে if you cannot completely deliver, you have a high risk of changing of CP prices. আমাদের কোন কোম্পানি, ওয়ার্ল্ড কোম্পানি, আপনি জানেন বড় বড় বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানি এক্সন মোবিলের মতো লোকজন ডুবে যাচ্ছে বিকজ অফ দিস প্রাইস ফ্লাকচুয়েশনস। তো সেখানে যদি একটা জাহাজ এরকম বেশি দিন থাকে আর সিপি প্রাইস চেঞ্জ হয়, দিস কোম্পানি উইল ডাই ফর এভার, দি ইন্ডাস্ট্রি উইল ডাই ফর এভার। ইট ইজ নট সো ইজি। যদি আমাদের করতে হয়, ইয়েস, ইভেন আমাদের 6 মাস আমরা করতে পারি, তারপরে উই ক্যান শিফট দ্য ভেসেল টু সামওয়্যার এলস, উই ক্যান ডু ইট, উই ক্যান চেঞ্জ আওয়ার ইকোনমিক্স। এইটা করার জন্য আমরা কি সরকার কখনো বা কেউ বলেছে যে দিজ আর দ্য এরিয়াস ডেজিগনেটেড ফর এসটিএস অপারেশন? এগুলো তো এখনো করা হয় না, বলা হয় না। তো আমরা মনে করি যে ইভেন এসটিএস অপারেশন গভর্নমেন্ট সাজেস্ট না করে, গভর্নমেন্ট শুড এনশিওর আমরা মাথার বাড়িতে অনেক প্রজেক্ট হচ্ছে, গভর্নমেন্ট শুড গিভ আস এ ল্যান্ড and ask the operators to build a deep sea terminal which is very safe, যেখানে আমরা প্রোডাক্ট নিয়ে এসে আপনার লক্ষ লক্ষ টন কার্গো রাখতে পারবো, এবং এইটা এই যেখানে টার্মিনাল হবে they will hold the inventory for all the operators. ছোট ছোট জাহাজ, আমরা ছোট জাহাজ কেন আনি? LPG all the time has been selected for having installation across the river jetties. রিভার জেটিগুলোর বাইরে তো আমরা যেতে পারছি না, বিকজ এখানে বড় নদীতে কর্ণফুলিতে গিয়ে অন্য স্টেশনের পাশে এলপিজি করতে দিবে না, বিকজ দে ডোন্ট থিঙ্ক ইট ইজ সেফ ওয়ার ইউ হ্যাভ হিউজ নেভিগেশন। সেখানে যদি ডিপ সি থেকে হয়, ডিপ সি টার্মিনাল, তাহলে উই ক্যান ডু দি প্রোডাক্ট ইভ্যাকুয়েশন বাই স্মল ভেসেল, বাট স্টিল ইট উইল ইকোনমিক্যালি বি ফ্যান্টাস্টিক ফর এভরিওয়ান। বাট এটা তো কাজ শেষ হয়, আমরা তো মাস শুরু করেছি মার্কেটে 5 বছর হয়নি। এর ভিতরে আমাদের উই হ্যাভ মেনি রেগুলেটরস, we have many duplication, we have high fees, we have non-compliances, we have people doing cross-filling, we have people doing trading in cylinders. Nobody is taking any action. Everything is private sector. Private sector is doing whatever it can. Private sector is delivering LP gas. আমাদের একজন কলিগ গ্যারান্টি দিয়েছে নর্থ বেঙ্গলে 730 টাকা। Even in some places, even it is being sold less than this price. So it is unfair to make a comment, or it will not be, it will be আমাদের প্রতি এটা অন্যায় করা হবে যদি বলা হয় যে প্রাইস বেশি দামে বাংলাদেশে বিক্রি হচ্ছে। বাংলাদেশে সাস্টেইনেবল এবং একটা যদি সাস্টেইনেবল প্রাইস করতে হয়, সিকিউর করতে হয়, তাহলে আমাদের designated places দেখাতে হবে where we can do an STS operation. এখানে FOB চিটাগং or FOB মংলা বিক্রি করতে, FOB চিটাগং মংলা বিক্রি করার জন্য NBR has to give us a clearance যে হ্যাঁ এখান থেকে FOB আপনারা নিতে পারবেন, there will be no tax implication on this, or there will not be any other port charges. There are so many factors need to be done. ইন্ডিয়াতে এলপিজির বয়স আর আমাদের বয়স তো এক না, তারা দীর্ঘদিন করেছে, সেই জন্য তাদের এসটিএস অপারেশন ইজ সিম্পল এন্ড ডিফারেন্ট। আর আপনি যেটা 20,000 টন বলেছেন, যা এলপিজির 2টা কাইন্ড অফ সাইজ আছে, আপনার একটা করেন যে প্রেসারাইজ,
আপ টু 7-8 টন, অর ইউ ডু 40,000 টন। মাঝখানে কোনো ওই ধরনের ভেসেলের সংখ্যা খুবই কম, এবং ইট ইজ নট ইভেন ইকোনমিক ফিজিবল। বিএলজিসি ইজ লাইক 40,000 টন। সো আপনি এসটিএস যদি কম পয়সায় করতে হয়, কম্পিটিট করতে হয়, ইউ হ্যাভ টু ব্রিং ইন 40,000 টন। সেটা মংলায় করেন কোনো জায়গায় অথবা চিটাগাং করেন, দ্যাট প্লেস হ্যাজ টু বি ক্লিয়ার বাই দ্য পোর্ট অথরিটিজ। আপনারা একটু ওয়ার্ক করেন, লেট not only impose it or recommend it to the private sector, you work together with Port Authority of Mongla and Port Authority of Chittagong, and আমাদের বলেন এটা দুইটা ডেজিগনেটেড এরিয়া আছে, এই ড্রাফট আছে, আপনারা পারমিটটা দেন, উইল সার্টেনলি গো ইনটু। আমরা মংলাতে গেলে বলবে জানা এখানে হবে না, এটা আপনারা করতে পারবেন না, কি কারণ? আর চিটাগাংয়ে বলবে জানা এই জায়গায় হওয়া সম্ভব কিনা, কারণ আপনারা জানেন চিটাগাংয়ে কুতুবদিয়া সহ এই সমস্ত এনকোয়ারিজে there are so many businesses coming for lighter edge. Most of the Bangladesh's commodities market is lighter, এবং বড় বড় কোম্পানিগুলো সিটি গ্রুপ বলেন, ফ্রেশ বলেন, এদের বসুন্ধরা বলেন, প্রত্যেকেই কিন্তু রিভার সাইডে তাদের কমোডিটি প্ল্যান্ট সবগুলো, তারা লাইটারিজ করে এগুলো নিয়ে আসতে হয়। সো এই সমস্ত এরিয়া থেকে ডেজিগনেটেড এরিয়া কোনটা হবে এটা আমরা আজও জানি। আর হচ্ছে যেটা আমরা মনে করি যে এনফোর্সমেন্ট অফ অ্যাকশনস, সেটা বারবার বলতেছি। প্রথম হচ্ছে ডুপ্লিকেশন অফ রেগুলেটরি এনভায়রনমেন্ট, রিডাকশন অফ ফি, এটা আনইউজুয়াল এবং একটা abnormally high fees imposed on us, এগুলোকে কমাইতে হবে। তারপরে রেগুলেটরি এনভায়রনমেন্টের যে stringent enforcement আনতে হবে on the violation, এবং government will have to even think of a grid connectivity in future, যে how LPG can be a grid connectivity, LPG কিভাবে ক্রিয়েট করা যায়, কিভাবে অপারেটর can do it, এইভাবে যদি চিন্তা করা যায় তাহলে it can be one of the best solution in this country. থ্যাংক ইউ আজম ভাই, খুবই ফ্যান্টাস্টিক ডেলিভারেশন। আই থিঙ্ক আজম ভাই সবার মনের কথা এখানে বলছেন, এবং এমনকি আমাদের এখানে সবচেয়ে ভোকাল যে ডক্টর শামসুল আলম, ওনার জিনিসটাও আসছেন, এবং আসলে একটা পলিসি গ্যাপ আছে। আই থিঙ্ক আমাদের মোটামুটি, আমি জানি যে এরপরেও সবাই কিছু না কিছু বক্তব্য আছে। আমার একটা কথা শুধু ছিল বলার, এই যে প্রাইসিং এর ব্যাপারে কথা হচ্ছে, 1987 সাল বা 83 সাল সম্ভবত, আরো আগে 80 থেকে যে গভর্নমেন্ট বিপিসি একটা রেগুলেটেড প্রাইসে বিক্রি করে, আজকে 30-40 বছর ধরে সেই প্রাইসে কি প্রোডাক্ট পাওয়া যায় বাজারে? আই এম আস্কিং দিস কোশ্চেন টু অল, যে আপনি বলেন যে এই প্রাইস তো ফিক্সড, তো এই 600 টাকা প্রাইস যে ফিক্স, আজকে দেখান বাংলাদেশের কোন জায়গায় বিপিসি সিলিন্ডার 600 টাকা বিক্রি হচ্ছে? এটা এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে এলআই স্যার একটা খুব ভালো কথা বলছেন যে $20 $50 একটা গ্যাপ আছে বড় জাহাজ ছোট জাহাজে আনলে। আমার কথা হচ্ছে যে $50 যদি গ্যাপ কমানো যায় তাহলে পার সিলিন্ডারে 50 টাকা কমে। স্যারকে বলবো যে ব্যাটটা 5% বন্ধ করতে, 50 টাকা এমনি কমে যাবে। কেন রেগুলেটরি কমিশন এলপিজি ভোক্তারা কম দামে পাক এর জন্য জীবন দিচ্ছে, এটা আমার মাথায় ঢোকেনি। তাদের দাম বেশি করারও এখতিয়ার নেই, তাদের দাম কম করারও এখতিয়ার নেই। তারা দুই পক্ষকে গণশুনানি শুনবে, ন্যায্য দাম ফিক্স আপ করবে বা ন্যায্য দাম তারা ডেমনস্ট্রেট করবে, যে এই হচ্ছে কথা। তারা সেসব বাদ দিয়ে কেন মাঠে নেমেছে? তারা আমাদের সঙ্গেই বসার দরকার কি, অমুকের সঙ্গে বসার দরকার কি? তাদের প্রবিধানমালা আছে, সেই প্রবিধানমালাটা ছেড়ে দেবে। যদি কথা বলা থাকে যে না, থিওরিটিক্যালি যেমন বলা হচ্ছে কস্ট অফ ইনভেস্টমেন্ট ধরা হয়নি, তাদের গ্যাসের বিদ্যুতের সব জায়গাতেই প্রাইস ফিক্সেশনে এগুলো ধরা আছে। এই জায়গায় যদি তারা প্রাইসিং এর যেসব ফর্মুলা দিছে, তারা নিজেরা এসব করতে এসে এসব কোনোদিন করেনি, ভুলভাল করতেছে, তাদের প্রবিধানমালা এগুলো আছে সবই। বিআরসি এবং আমরা উই আর জাস্ট এক্সপ্লোরিং, এক্সচেঞ্জিং আওয়ার অপিনিয়ন, প্রাইসিং ফর্মুলেশন, কোনো প্রাইস ফিক্স করা হচ্ছে ওই লেভেলে যাই নাই। এবং আমরা মনে করি গভর্নমেন্টের সাথে বিআরসির সাথে একমত যে জন্য একটা ফর্মুলেশন করা যায় কিনা, whether all factors of the price can be considered. তো সেখানে একটা কথা যে জাকিরের একটা কথা যে আমাদের কস্ট অফ ইনভেস্টমেন্ট কনসিডার করা হয়, সেখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এগুলো নিয়ে যদি গভর্নমেন্ট হিসাব করে, ওনারা যদি চিন্তা করে, আমাদের ধারণা যে আমাদের সেলিং প্রাইস থেকে আমাদের প্রাইস অনেক বেশি হবে, কারণ আমরা উই আর লুজিং মানি এট দিস মোমেন্ট। সো এখন বিআরসি ইজ ভেরি ওয়েলকাম টু ডিটারমিন দ্য প্রাইস ফর্মুলেশন, নো প্রবলেম। লেট আস কনক্লুড দিস প্রোগ্রাম হিয়ার। আমরা ডেফিনেটলি এটার ফলো আপ করবো ভবিষ্যতে এবং আপনাদের সাথে যোগাযোগ রাখবো। তো এই প্রোগ্রামটা এখানে শেষ করছি।